ভাইয়া সম্ভবত ওই যে কিবোর্ড যে প্রেস করলে যে সেগুলো শো করে এগুলা দেখাচ্ছে না। হ্যাঁ, এটা অন করে দেই এখান থেকে। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু এই যে এখান থেকে ক্লাস মডিউল এবং বাইরের দেশেও আমি কিছু ক্লাস মডিউল দেখছি, সে অনুযায়ী আমরা মডিউলটা কোর্সটা কমপ্লিট করব। আর দেখবেন আমাদের যখন শেষের দিকে আসবে আমরা প্রায় এখানকার সবগুলাই শিখে ফেলছি, এখানকার যে মডিউলগুলো আছে সেটা শিখে ফেলছি। সে অনুযায়ী আজকে আমরা যে জিনিসগুলো দেখব, প্রথম হচ্ছে ডকুমেন্ট সেভ। আমরা অলরেডি ডকুমেন্ট সেভ করতে জানি, কিন্তু সেভ সম্পর্কে একটু ডিটেলস দেখবো আমরা। এটা হচ্ছে ডকুমেন্ট সেভ। তারপর হচ্ছে ইমেজ রিসাইজ, অর্থাৎ ইমেজকে পুনরায় সাইজ করা। সেখান থেকে যদি দেখি ইমেজ রিসাইজের ভিতরে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে এখানে যেমন ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, ইমেজ সাইজ, সেভ ফর ওয়েব, ফাইল ফরম্যাট, এই বিষয়গুলো দেখব। এবং সবশেষে দেখব ব্রাশ টুল। সবগুলা বিষয় আমরা একটু একটু করে জানি। ব্রাশ টুলে যখন আমরা মার্কিং করছিলাম তখন আমরা ব্রাশ টুল দেখছিলাম, তবে আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস দেখব। প্রথমে চলে যাই ডকুমেন্ট সেভ নিয়ে। এখন কতজন আছে? আমরা 7 জন। প্রথমে যাচ্ছি ডকুমেন্ট সেভ। আমরা কিন্তু সবাই সেভ করতে জানি। যদি আমি এখান থেকে একটা ফাইল নিউ নিলাম, সিম্পল ভাবে একটা কাস্টম শেপ নিয়ে নিই। সাধারণত আমরা যখন ফাইলগুলো সেভ করি, ফাইল থেকে সেভ, এটা পিএসডি। আমরা সাধারণত ফাইলগুলো জেপিজি করি, আর ফটোশপের ফরম্যাট হচ্ছে পিএসডি। ফটোশপের ফাইল ফরম্যাট হচ্ছে পিএসডি। পিএসডির পূর্ণরূপ হচ্ছে পিতে ফটো, এসে সব, ফটোশপ, ডিতে ডকুমেন্ট। এমনটাই দেখছিলাম আমি। ফটোশপের পূর্ণরূপ হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, এটা হচ্ছে ফটোশপের এক্সটেনশন। আমরা যখন পিএসডিতে ফাইল সেভ করব তখন সেটা পরবর্তীতে আমরা যে কোনো সময় যে কোনো পিসিতে সেটা আমরা এডিট করতে পারি। এ হচ্ছে সুবিধা। এখানে অনেকগুলো ফাইল ফরম্যাট আছে, কিন্তু সবগুলো আমাদের প্রয়োজন পড়ে না, যেগুলো বিশেষত প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে বলতেছি। তাহলে পিএসডি ফরম্যাট কি করে? আমাদের যখনই পরবর্তীতে যদি আমাদের কোনো ডকুমেন্ট এডিট করার প্রয়োজন পড়ে বা বা এক পিসি থেকে অন্য পিসিতে নিয়ে গিয়ে মডিফাই করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা পিএসডিতে সেভ করব। এ হচ্ছে পিএসডি। সাধারণত আপনাদের ক্ষেত্রে দেখবেন, আমাকে যেমন বলেন তো এখান থেকে ভিডিওর কয়েকটা ফাইল ফরম্যাটের নাম বলতে পারবেন? MP4, হ্যাঁ, এমপি4, তারপরে আর জানা? MPEGP, হ্যাঁ, এমপিজিপি, তারপরে এভিআই, এমওভি, ডাব্লিউএমভি, অনেক কিন্তু ভিডিও ফরম্যাটের ফাইল আছে। ঠিক এটা এটা হচ্ছে ঠিক একই রকম ফরম্যাট ফটোশপের পিএসডি। যেহেতু ফটোশপ আমাদের ইমেজ বেস সফটওয়্যার, ইমেজেরও কিন্তু বিভিন্ন ধরনের ফটো ফরম্যাট আছে। এখন ফরম্যাটগুলো আমরা চিনব কিভাবে? সাধারণত যারা আপনারা উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন, আপনারা দেখেন এই যে আমার ইমেজটা খুব ছোট্ট করে, যারা পিসি থেকে আসেন বুঝতে পারবেন। এটার শেষে দেওয়া আছে এটার ফরম্যাট কি, এই যে শেষে দেওয়া আছে পিএনজি। এটা ওপেন করতেছে, এটার ফরম্যাট কি, শেষে দেওয়া আছে জেপিজি। এটা কি জেপিজি, এটা কি পিএসডি, শেষে ডট পিএসডি দেওয়া আছে। ফাইল ফরম্যাটগুলো কিন্তু দেয়া আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই ফাইল ফরম্যাটটা ডিফল্ট ভাবে দেয়া থাকবে না। আমি আগে কিছু এখানে ফাইল ডিলিট করে দিই। এটা অবশ্য এখনই ডিলিট করার প্রয়োজন, আগের ব্যাচকে বুঝেছি তো আবার আপনাদের একই স্টাইলে দেখাবো, যার কারণে ওকে ডিলিট। আমরা যখন এই ফাইলটা হচ্ছে আমার জেপিজি ফাইল, তাহলে এখানে পিছনে দেওয়া আছে জেপিজি। এটা সাধারণত আপনাদের ক্ষেত্রে দেখাবে না যদি ডিফল্ট ভাবে রাখেন। আমরা কি ফাইল ফরম্যাটে আছে আমরা এটা কিভাবে দেখব? এটা দেখার জন্য দিস পিসি, যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহারকারী হন তাহলে দিস পিসি, তাহলে এখান থেকে দেখেন একটা অপশন আছে ফাইল নেম এক্সটেনশন। এটা যদি আমরা মার্ক করে রাখি, তাহলে আমরা কি ফরম্যাটে এই ফাইলটা আছে সেটা শো করাবে। যেমন এই ফাইলটা পিএনজি ফরম্যাট, প্রত্যেকটার ক্ষেত্রেই এটা শো করাবে ফাইল নেম এক্সটেনশন, এটা মার্ক করে রাখতে হবে। এখানে কেউ আছেন উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন? উইন্ডোজ 7, ওকে, যাই হোক উইন্ডোজ 7 মনে হয় কেউ নাই। উইন্ডোজ 7 ব্যবহারকারীও এখনো অনেকজন আছেন, তাই আমি একটু উইন্ডোজ 7 এ আমরা কিভাবে অন করব সেটা দেখাই দিচ্ছি আমি, যারা পরবর্তীতে ভিডিওটা রেকর্ডিংটা প্লে করবে তাদের জন্য বিশেষ করে। আমি এখানে কন্ট্রোল প্যানেল গেলাম, উইন্ডোজ 7 ও ঠিক সেম। কন্ট্রোল প্যানেলে যাব,
কন্ট্রোল প্যানেল থেকে এটা সাধারণত ক্যাটাগরি থাকে, এখান থেকে আমরা স্মল আইকন করে দিব। তারপর হচ্ছে ফাইল এক্সপ্লোর অপশন, এখান থেকে ভিউ থেকে এই যে হাইড এক্সটেনশন নো ফাইল, এইটা মার্ক করে দিলে আমাদের এক্সটেনশন কি ফরম্যাটে ফাইলটা আছে সেটা আমরা দেখতে পাই। তাহলে যে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, সাধারণত ফটোশপের ক্ষেত্রে আমরা যখন এটা সেভ করি তখন সেটা পিএসডি অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট, এটা আমি সেভ দেই, এই যে সরাসরি সেভ দিলাম, এখান থেকে পিএসডি দিয়ে ডেস্কটপে রাখলাম। তার মানে এটা আমার যখনই এডিট করার প্রয়োজন হবে তখন আমি এটা এডিট করতে পারবো। এবার আমরা আসি জেপিজি নিয়ে। আমি একটা ডিজাইন ওপেন করতেছি। ওকে, এখানে একটা ফেসবুক কভার ডিজাইন নিয়ে আসা হয়েছে। এই ফেসবুক কভার ডিজাইনটা দেখেন আমরা কিন্তু অনেকভাবে সেভ করতে পারি, এটা কিন্তু পিএসডি তে সেভ করা হয়েছে, যার কারণে আমি এখানে লেয়ার বেস এডিট করতে পারতেছি, পিএসডি তে সেভ করা হয়েছে এই জন্য। এখন দেখেন আমি এটা সেভ করতেছি সেভ এস থেকে জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাট হচ্ছে এমন একটা ফরম্যাট, জেপিজি ফরম্যাট হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা সব ডিভাইসে সাপোর্ট করে। আমরা যদি আমাদের কম্পিউটারে আমরা যদি ফটোশপ ইনস্টল না করতাম তাহলে কিন্তু আমরা পিএসডি ওপেন করতে পারতাম না, কিন্তু জেপিজি আমাদের কম্পিউটারে আমরা ফটোশপ কোনো সফটওয়্যার এক্সটার্নাল সফটওয়্যার ইনস্টল করতে হয় না। ঠিক একইভাবে আপনি ম্যাকে যান, মোবাইল ফোনে যান, যে কোনো লিনাক্সে যান, যে কোনো অপারেটিং সিস্টেমে আমাদের জেপিজি সাপোর্ট করে। তাহলে সেভ এস, এখান থেকে চলে যাব জেপিজি খুঁজে বের করব, এই যে জেপিজি, তারপর হচ্ছে যেখানে সেভ করব সেখানে ডেস্কটপে দিলাম সেভ। যখন এখানে আমরা সেভ করতেছি একটা ছোট্ট একটা পপ আপ মেনু আসতেছে, এটা হচ্ছে আমাদের ফাইলের কেমন কোয়ালিটিতে সেভ করব। সাধারণত এখানে অনেকগুলো কোয়ালিটি আছে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সহ অনেকগুলো কোয়ালিটি আছে, এটা তেমন কিছু লাগবে না, আমরা সাধারণত এখানে কোয়ালিটি বেশি দিয়েই সেভ করতে পারি, তাহলে ইমেজের কোয়ালিটিটা ভালো থাকে। তাহলে ইমেজ কোয়ালিটিটা এখানে ভালো থাকে, আর এখানে আনুমানিক কত মেগাবাইট হবে এখানে এটা শো করাচ্ছে। এরপরে ওকে দিলেই সেভ হয়ে যায়, এতটুকু আমরা সকলে জানি। এবার আসি আরেকটা বিষয়। এখন দেখেন আমরা যে ইমেজগুলো সেভ করি তার মধ্যে দুটো ফরম্যাটের মধ্যে জনপ্রিয় ফরম্যাট, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএনজি। পিএনজি সাধারণত বিশেষ করে ওয়েব বেসের ক্ষেত্রে পিএনজিটা বেশি ব্যবহার হয়ে থাকে, পিএনজি ফরম্যাট। পিএনজির একটা বিশেষত্ব হচ্ছে কি পিএনজি ট্রান্সপারেন্ট সাপোর্ট করতে পারে, পিএনজি ট্রান্সপারেন্ট সাপোর্ট করে, এবং জেপিজি ট্রান্সপারেন্ট সাপোর্ট করে না। ট্রান্সপারেন্ট জিনিসটা কি আমাকে বলেন কেউ, আমরা কিন্তু ট্রান্সপারেন্ট নিয়ে আলোচনা করছিলাম, যেমন ট্রান্সপারেন্ট লক এগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে কেউ আমাকে বলেন ট্রান্সপারেন্ট কি? ছবির পিছনে আসলে কিছু থাকে না, স্বচ্ছ। আমরা হ্যাঁ, যেরকম কোনো সাদা পেজ নিয়ে কাজ করি, সেই সাদা পেজটা থাকে না। ওকে, এটাই ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ। আমরা যখন কোনো পেজ নিয়ে কাজ বা কোনো কিছু কাজ করি সেক্ষেত্রে পিছনে থাকে না, স্বচ্ছ। আমি যেমন এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা মিডল লাইন করলাম, মিডল লাইন কর যখন আমি এখানে পিছন দিকে আই অফ করে দিলাম, দেখেন এটা হচ্ছে স্বচ্ছ। তাহলে দুটো ফাইল ফরম্যাট, একটা হচ্ছে জেপিজি ফরম্যাট, একটা হচ্ছে পিএনজি ফরম্যাট। আমাদের জেপিজি ফরম্যাট এই স্বচ্ছ এটা সাপোর্ট করে না। তাহলে দেখেন আমি পিছন দিকে ট্রান্সপারেন্ট করে এটা জেপিজি তে সেভ করতেছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিজি কই গেল, ওকে জেপিজি, এটার নাম হচ্ছে কি লিখছে, আচ্ছা যাও, ওয়ান থাকলো, সেভ দিলাম, ওকে দিলাম। ঠিক একইভাবে এই ইমেজটাই আমি এবার পিএনজি তে সেভ করতেছি, সেভ অ্যাজ পিএনজি, এই যে পিএনজি, পিএনজি সম্ভবত পূর্ণ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, ডেস্কটপ সেভ, ওকে। তাহলে দেখেন আমরা একই ইমেজ দুটো ফরম্যাটে সেভ করছি, একটা হচ্ছে পিএনজি ফরম্যাট আর একটা হচ্ছে জেপিজি ফরম্যাট। তাহলে প্রথমে দেখেন এই যে এটার শেষে দেওয়া আছে জেপিজি, অর্থাৎ এই ফরম্যাটটা হচ্ছে জেপিজি ফরম্যাট। যখন আমি এটা ওপেন করতেছি আমরা কিন্তু এখানে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু স্বচ্ছ নেই, ট্রান্সপারেন্ট নেই। আবার যখন পিএনজি ইমেজটা ওপেন করতেছি দেখেন এটার পিছনে এখনো স্বচ্ছ যে ট্রান্সপারেন্ট বিষয়টা আছে সেই বিষয়টা এখনো সে ধরে রাখছে। তার মানে এ থেকে আমাদের যখন কোনো ইমেজ আমাদের
ট্রান্সপারেন্ট সেভ করার প্রয়োজন হবে তখন আমরা পিএনজি তে সেভ করব। জেপিজিরও আবার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা আবার ট্রান্সপারেন্ট পিএনজির ক্ষেত্রে নেই। যেমন জেপিজি পাথ নামে একটা ফটোশপে অপশন আছে যেটা ধরে রাখতে পারে। যাই হোক ওটা বাদ দিই। এখন দেখেন এখানে আমি ওই ইমেজটা ইম্পোর্ট করব। এটা আমরা অ্যাজ এ লোগো হিসেবে ধরে নিতে পারি। এখান থেকে আমি প্লেস গেলাম, প্লেস থেকে ডেস্কটপ, দেখেন প্রথমে আননেম এটা প্লেস করলাম। তাহলে দেখেন আমার কি হচ্ছে, ইমেজটা পুরোটাই মুছে দিচ্ছে, কেননা এটা জেপিজি ফরম্যাট ট্রান্সপারেন্ট নিতে পারে না। আর এবার যদি আমরা পিএনজি ফরম্যাটটা প্লেস করি, এখান থেকে পিএনজি ফরম্যাটটা প্লেস করলাম, তাহলে দেখেন আমরা স্বচ্ছ, যেখানে শুধু এই অবজেক্টটা শুধু সেখানে আমরা দেখতে পাচ্ছি না, বাকি বাদ আমরা দেখতে পাচ্ছি। এইগুলো জেপিজি এবং পিএনজি ফরম্যাট। আরেকটা ফরম্যাট আছে পিডিএফ। আমরা জানি সাধারণত বইয়ের ক্ষেত্রে পিডিএফ ফরম্যাটটা, কোনো লেখার ক্ষেত্রে এই পিডিএফ ফরম্যাটটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। ফটোশপে আমরা সরাসরি পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারি। অনেক বায়ার আপনার ওনাদের ডিজাইনগুলো পিডিএফ ফরম্যাটে চায়, সেহেতু পিডিএফ ফরম্যাটে ঠিক একইভাবে স্যাম্পল বিষয় সেভেস থেকে এখানে পিডিএফ যেখানে আছে পিডিএফ খুঁজে সেভ দিলে হয়ে গেল। কিন্তু আমরা পিডিএফ এ এডিট করতে পারি না, এই যে ফটোশপ পিডিএফ এ এডিট করতে পারি না, এজন্য আমাদের পেজেতেই আসতে হবে। সেভের বেসিক গেল, এবার দেখি হাই কোয়ালিটির একটা সেভের অপশন। আচ্ছা, আমাদের এখানে সেভ ছাড়াও এখানে একটা অপশন আছে সেভ ফর ওয়েব। যারা আগের পুরাতন ভার্সনগুলো ব্যবহার করতেছেন তারা এখানে বাইরের দিকে এই অপশনটা পাবেন, সেভ ফর ওয়েব। এবং যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন 17 থেকে 20 বা এমন কিছু, তারা এই লেখাটা পাবেন এক্সপোর্টের ভিতরে। এক্সপোর্টের ভিতরে থাকবে সেভ ফর ওয়েব। আর যারা আমরা এই ভার্সনটা ব্যবহার করতেছি বাইরের দিক থেকে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব জিনিসটা কি, আমি এখান থেকে এগুলা গাইডলাইন প্রয়োজন নাই, তুলে দিচ্ছি আপাতত। সেভ ফর ওয়েব, আচ্ছা ইন্টারনেটে ধরেন দুটা ইমেজ, একটা হচ্ছে 5 মেগাবাইট আর একটা হচ্ছে 200 কেবি, কোনটা আগে লোড হবে? 200 কেবি। অবশ্যই 200 কেবিটা আগে লোড হবে, কেননা আমরা জানি 1024 কেবিতে হচ্ছে 1 মেগাবাইট, 1024 কেবিতে হচ্ছে 1 মেগাবাইট। সেক্ষেত্রে 200 কেবির ইমেজটা অনায়াসে অনেক বেশি লোড হবে। আমরা যে এখন যারা ওয়েব ডিজাইন করে, যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে দেখেন আমি যদি এলইডিপি ওয়েবসাইটে প্রবেশ করি, এলইডিপি ওয়েবসাইটে প্রবেশ করলাম, এখানে প্রবেশ করলাম। এখন দেখেন তো এখানে কিন্তু এখানে ইমেজ ব্যবহার করা হয়েছে, তাই না? ইমেজ ব্যবহার করা হয়েছে। এই ইমেজটা যদি 5 মেগাবাইট হইতো, আর এটা যদি কনভার্ট করে আবার 2 মেগাবাইট নিয়ে আসা, সরি 200 কেবিতে নিয়ে আসা হতো, কিন্তু 5 মেগাবাইট হলে এই পেজটা কিন্তু লোডিং নিতে আমার অনেক সময় লাগতো। এই যে লোডিং এর যে আইকন, এটা বারবার ঘুরতেই থাকতো, লুপিং হতেই থাকতো, এটা লোডিং নিতে বেশি সময় নিত, কেননা আমার ওয়েব পেজের সাইজটা বেশি হয়ে গেছে। কিন্তু যদি ওই একই ইমেজ সাইজটা কমে আসে, তাহলে দ্রুত ওয়েব পেজটা লোড নেবে। এটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও হয়। ফেসবুকে যখন আপনারা অনেক হাই কোয়ালিটির ইমেজ আপলোড দেন, লক্ষ্য করে দেখছেন কি ফেসবুকের ইমেজটা কি কি হয়ে যায় পরবর্তীতে যখন আপনি ডাউনলোড করতে চান? কেউ ট্রাই করছিলেন? আচ্ছা, দেখবেন যে আপনি যখন ফেসবুকে আপনার অনেক হাই কোয়ালিটি ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে রেজুলেশন নষ্ট হয়ে যায়। রেজুলেশন নষ্ট হয়ে যায়। ওই ফেসবুক নিজ থেকে এই কাজটা সাইজও করে। ছোট হয়ে যায়। হ্যাঁ, সাইজও ছোট হয়ে যায়। ফেসবুক কেন এই কাজটা করে? কেননা যারা পরবর্তীতে আপনার পোস্টটা দেখবে তারা যেন দ্রুত তাদের কাছে ইমেজটা লোড হয়, লোড নিতে যেন অনেক বেশি সময় না নেয়, এই জন্য ফেসবুক থেকে এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায়। ওই কাজটা আমরা এখন করব সেভ ফর ওয়েব থেকে। দেখেন অলরেডি এই ইমেজটা আমরা কিন্তু একবার সেভ থেকে জেপিজি থেকে আমরা সেভ করছি। এবার আমরা একটু আলাদাভাবে সেভ করি, এই যেটা বললাম সেভ ফর ওয়েব। তাহলে আমি সেভ ফর ওয়েবে গেলাম, এখান থেকে প্রথমে যে অরিজিনাল, আমরা যেটা ওখান থেকে সেভ করলাম ওইটাই হচ্ছে অরিজিনাল। আর এখান থেকে কারো এটা কোনো ফাইলের ক্ষেত্রে অনেক জুম এরকম থাকতে পারে, সেক্ষেত্রে এই যে জুমের এখান থেকে অপশন থেকে ফিট ইন ভিউ কিংবা ফিট অন স্ক্রিন একটা দিলেই হইলো, তাহলে আমরা পুরো ডিজাইনটা দেখতে পাই। এই সেভ ফর ওয়েব ওপেন করলে আমরা সাধারণত চারটা অপশন দেখতে পাই, একটা অরিজিনাল, অপটিমাইজ, টু আপ আর একটা হচ্ছে ফোর আপ। তাহলে আমরা অরিজিনালে দেখি, অরিজিনালের ক্ষেত্রে কি দেখাচ্ছে ইমেজটা, আমি যদি অরিজিনালে এটা এক্সপোর্ট করি তাহলে ইমেজটা এমন শো করাবে, এবং যার আমরা যদি এক্সপোর্ট করে আনুমানিক মেগাবাইট হবে 3.9 মেগাবাইট, এক্সপোর্ট করলে আনুমানিক এতটা সাইজ হবে।
এটা এখানে বলে দিচ্ছে। এরপরে যাই অপটিমাইজ। অপটিমাইজ জিনিসটা কি? এটা ওই ইমেজটারই কোয়ালিটি আপনার ঠিক রেখে, অর্থাৎ যেন ফেটে না যায় কিন্তু আবার মেগাবাইটটা কমে যায়, এমন ভাবে এই কাজটা করছে ফটোশপ, যেটা এখানে দেওয়া আছে। এখন এটা সাইজ আনুমানিক কত হবে দেখেন, 135 কেবি। ওই ইমেজটাই, এই দুটো ইমেজের মধ্যে খুব স্পেশাল কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা হচ্ছে অরিজিনাল আসছে, এবার হচ্ছে অপটিমাইজে আসছি, তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা অরিজিনাল থেকে সেভ করলে এটা প্রায় 4 মেগাবাইট হবে, আর এখান থেকে সেভ করলে হবে 135 কিলোবাইট। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে টু আপ। টু আপ জিনিসটা কি? এখানে আমি দুইটা ইমেজের মধ্যে পার্থক্য করানো হচ্ছে। এক, উপরেরটা হচ্ছে আমার অরিজিনাল, এই যে পাশে নিচে ছোট্ট করে লেখা আছে এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে আমার অপটিমাইজ করার পরে ইমেজ। এই দুটার মধ্যে আমাকে পার্থক্যটা দেখানো হচ্ছে। এটা এক্সপোর্ট করলে হবে প্রায় 4 মেগাবাইট, এটা এক্সপোর্ট করলে হবে 135 কেবি। আর আরেকটা আছে 4 আপ, এখানে আমাকে 4 ভাগে দেখানো হচ্ছে একই ইমেজ। এটা হচ্ছে আমাদের হাই কোয়ালিটি, অপটিমাইজের পর হাই কোয়ালিটি, এটা মিডিয়াম কোয়ালিটি, আর এটা হচ্ছে লো কোয়ালিটি। এখান থেকে আমরা এই কোয়ালিটিগুলো সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে কোয়ালিটি হাই লো এই কোয়ালিটিগুলো সিলেক্ট করে দিতে পারেন। এটা অরিজিনাল, হাই, মিডিয়াম অ্যান্ড লো, এখানে প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে হাই কোয়ালিটিটাই সেভ দিচ্ছি। এখান থেকে আমি সেভ দিলাম, সেভ ডেস্কটপে রাখলাম। এখানে আমি লিখে রাখলাম ফেসবুক কভারের সাথে ওয়েব, WEB, তাহলে যেন আমরা বুঝতে পারি যে আমরা এটা ওয়েবের জন্য সেভ করছিলাম। সেভ দিলাম, এটাও কিন্তু আমি জেপিজি ফরম্যাটেই করছি। এবার যে ইমেজটা আমরা এখান থেকে সেভ এস থেকে জেপিজি করছিলাম, এই দুটো ইমেজের মধ্যে আমরা পার্থক্য করি। এই যে এটা সেভ করছিলাম আর এটা হচ্ছে আমরা যেটা সরাসরি সেভ করছিলাম। তাহলে এটা প্রথমেই মেগাবাইটটা দেখি আমরা, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এটা কত মেগাবাইট হয়েছে? প্রায় 4.50, অর্থাৎ 4.52 মেগাবাইট হয়েছে। আর এই ইমেজটা যদি আমরা দেখি প্রপার্টিসে, এটা কত হয়েছে? এটা হচ্ছে 136 কেবি, 136 কেবি মাত্র। এখন আমরা ওপেন করে দেখি, এটা হচ্ছে 4 মেগাবাইটের ইমেজটা, 100% জুম, 100% জুম অবস্থায়। এবার যেটা 135 কেবি সেটা ওপেন করছে, সেটাও 100% জুম অবস্থায়। আপনার কি খুব পার্থক্য বা কোয়ালিটি নষ্ট হয়েছে এমন মনে হচ্ছে? এটা হচ্ছে সরাসরি সেভ করে, আর এটা সেভ ফর ওয়েব থেকে অপটিমাইজ করে, তেমন কোনো কিন্তু পার্থক্য নেই। তাহলে আমরা এখান থেকে এটা জানলাম, যখন আমরা ওয়েবের জন্য সাধারণত সেভ করব, যেন আমার ওয়েবসাইটের যে পেজে এই ইমেজটা আপলোড হবে সেই পেজটা যেন দ্রুত লোড নেয়, যেন যারা ব্যবহারকারী আছে তারা যেন তাদের জন্য বেশিক্ষণ অপেক্ষা না করতে হয়। এই জন্য আমরা এটা সেভ ফর ওয়েব দিয়ে আমরা সেভ করতে পারি। এবং এক্ষেত্রে কি হয়, ফটোশপ নিচ থেকে ইমেজের মেগাবাইট কমায় রাখে, কিন্তু যে আমাদের ভিউইং কোয়ালিটি, দেখার কোয়ালিটি, সেটা ঠিক রাখে। আই থিঙ্ক আমি সেভ ফর ওয়েবটা বুঝাতে পারছি। তাহলে এখন আমাকে বলেন এই সেভ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সেভ আপাতত এতটুকুই। কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, আমাকে সুপর্ণা আপু বলবে যে কোন ইমেজ, কোন ফরম্যাটটা ট্রান্সপারেন্ট ফরম্যাট সাপোর্ট করে। পিএনজি ফরম্যাট। ওকে, আপনি কি আগে থেকে জানতেন? হয়তো আগে থেকে জানতেন সিম্পল। এখন দেখলাম। ওকে, থ্যাংক ইউ। এই জন্য আমি একটু ডিটেলস, অনেকে আগে থেকে জানে হয়তো, এই জন্য আমি একটু ডিটেলস বললাম। তাহলে আমাদের পিএনজি ফরম্যাট ট্রান্সপারেন্ট সাপোর্ট করে। আর সেভ ফর ওয়েব দিয়ে আমরা সাইজটা কমিয়ে নিয়ে আসতে পারি। অন্য একটা বিষয় যাই, অন্য একটা বিষয়। এখন আমরা চলে যাব ইমেজ রিসাইজ। ইমেজ রিসাইজের মধ্যে আবার অনেকগুলো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা দেখি। ইমেজ রিসাইজের মধ্যে আছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, ইমেজ সাইজ, সেভ ফর ওয়েব এবং ফাইল ফরম্যাট। ইতিমধ্যে আমরা কিন্তু ফাইল ফরম্যাট দেখে ফেলছি, আমরা জানি জেপিজি, পিএনজি, এইগুলো হচ্ছে এক একটা ফাইল ফরম্যাট দেখে ফেলছি। সেভ ফর ওয়েব এটাও দেখে ফেলছি। তাহলে আমরা দেখব ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল এবং ইমেজ সাইজ। ইমেজ সাইজ বলতে এখানে হাইট, রেজুলেশন, এদিক থেকে এটা বোঝানো হচ্ছে। তাহলে আমি এমন একটা ইমেজ ওপেন করি,
এখান থেকে এই ইমেজটা ওপেন করলাম। প্রথমে দেখি ইমেজ সাইজ। দেখেন এখানে একটা আমি মডেলের ছবি নিছি, এখান থেকে ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে অপশন আছে এখানে একটা ইমেজ সাইজ, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার আই বা অল্টার কন্ট্রোল আই, যেটাই বলেন না কেন। এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন তো এটা রেজলিউশন কত দেয়া আছে। এটা দেয়া আছে আমাদের 3000 ইন্টু 1796 পিক্সেল। তারপরে রেজলিউশন হচ্ছে 300 এই ইমেজটার। এটা হচ্ছে ইমেজের সাইজ, বর্তমানে যে ইমেজটা এই সাইজের আছে এটাই ইমেজ সাইজ। এখান থেকে আপনি চাইলে ইমেজ সাইজ কমাতে পারেন এবং বাড়াতে পারেন। যেমন দেখেন এখানে লক লাগাই থাকে সাধারণত। আমরা যদি এখানে এখন এটা কমাই অর্থাৎ 1500 দেই, তাহলে দেখেন নিচের দিক থেকে ওইটা কমে যাচ্ছে, কিন্তু ইমেজের যে রেশিও সেটা ঠিক থাকতেছে, অটোমেটিক কমতেছে। এটা কেন কমতেছে? এখানে একটা শিকলের আইকন দেওয়া আছে। তাহলে কি হয়েছে, হাইড এবং ওয়াইডকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কেন বেঁধে রাখা হয়েছে? যে যেন ইমেজের কোয়ালিটি ঠিক থাকে। আমি যে 1900 দেই সে অনুযায়ী নিচ থেকেই কিন্তু এটা হাইট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে হাইট চেঞ্জ করি যতই দেই না কেন সেই অনুযায়ী আমাদের ওয়াইডও চেঞ্জ হয়ে যাবে। আর যখন আমরা শিকল আর কি ছেড়ে দিব, শিকলটা রাখবো না, তখন কিন্তু এটা চেঞ্জ হবে না। এক্ষেত্রে দেখেন আমি এখানে অন্য একটা সাইজ দিচ্ছি। এবার দেখেন থেকে ইমেজটা এই যে এখানে শো করাচ্ছে, সিম্পল ভাবে ওকে দিলাম। তাহলে কি হচ্ছে, ইমেজের রেশিও নষ্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম। তাহলে ইমেজ সাইজ থেকে আমরা পরে কোন সাইজ আমরা চাইলে পরিবর্তন করতে পারি, রেজলিউশন পরিবর্তন করতে পারি। আপাতত এতটুকুই। আর এখানে আমরা সাধারণত লক দিয়ে রাখবো, তাহলে রেশিওটা ঠিক থাকবে। আর আপনার যদি রেশিও মেনটেন করা না প্রয়োজন পড়ে, তাহলে আপনি লকটা তুলে দিবেন বা শিকল যেটা। ভাইয়া হাইট এবং ওয়াইড এই দুইটা কি এক সমান করা যাবে না? হ্যাঁ যাবে না। যেমন ধরেন আমি 2000 হ্যাঁ চাইতেছি যাবে, উপরে নিচে, যাবে। এই যে তাহলে এটা কি রেশিও নষ্ট হয়ে যাবে? হ্যাঁ রেশিও অবশ্যই নষ্ট হবে। যেমন দেখেন ইনার এদিকে ওয়াইড এটা হচ্ছে আমাদের 3000 আর এই পাশে এটা হচ্ছে 1796। তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজে গেলাম, যেহেতু এখানে শিকলটা অন আছে এবার অফ করলাম। দেখেন এটা 2000 ইনটু 2000 করতেছে। তাহলে এটা হচ্ছে মূলত কি রেশিও হচ্ছে বলেন দেখি? 1:1 রেশিও হচ্ছে। 2000 ইনটু 2000 দিলাম, এবার ওকে করলাম। আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন। এবার দেখেন ইমেজটা কি হয়েছে, উনি কি হয়ে গেছে, ইমেজটা চাপায় চলে আসছে এটাই, কিন্তু রেশিও নষ্ট হয়ে গেছে। আপনি চাইলে যেরকম সাইজ সেই সাইজটা দিতে পারবেন। এই হচ্ছে ইমেজ সাইজ। অনেক সময় ইমেজ সাইজ আমাদের কমানো বাড়ানোর প্রয়োজন পড়ে। তবে আবার এটা মনে রাখবেন, যদি আমার মেইন ইমেজ সাইজটা থেকে আপনি এখন এখানে রেজলিউশন বাড়াই দিলেন, তার মানে যে আপনার মেগাপিক্সেল বেড়ে গেল এমনটা না। এই যে এখানে ইমেজ সাইজটার যে রেজলিউশন এটাই কিন্তু ক্যামেরার মেগাপিক্সেল বলা হচ্ছে। ঠিক আছে, আপনার ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে তত বেশি রেজলিউশন হবে। কিন্তু আপনার ক্যামেরার মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল, কিন্তু আপনি যদি এখানে অনেক বাড়ায় দেন তাই বলে কিন্তু আপনার ইমেজটা বাড়বে না। এখানে রেজলিউশন ঠিকই বাড়বে, কিন্তু বাস্তবে ইমেজটা আস্তে আস্তে ফেটে যাবে। ইমেজ সাইজ গেল। এবার আস্তে আস্তে আমরা ক্রপ টুল ধরতে গেলে কিন্তু দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু অনেকগুলো টুল শিখে ফেলছি। কোনটা শিখছি উপরে এখান থেকে এই কয়েকটা 3টা শিখছি, এখানে কালার মোড শিখছি, হ্যান্ড টুল শিখছি, অনেকগুলো শিখে ফেলছি। আমরা 7 থেকে 8 দিনের মধ্যে প্রায় সব, দু একটা বাদ দিয়ে সব টুলগুলাই শিখে ফেলবো এখানকার। প্রথমে ক্রপ টুল। ক্রপ টুল আমরা অনেকেই জানি, ফোনের ক্ষেত্রে যদি কোনো ইমেজ কাটার ক্ষেত্রে বা কোনো একটা নির্দিষ্ট যে অংশ নেয়ার ক্ষেত্রে আমরা ক্রপ টুল ফোনের ক্ষেত্রেও ব্যবহার করতাম। ডিফল্ট ভাবে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেওয়া থাকে ক্রপ টুল। তাহলে এখানেও ওই জিনিসটা একই রকম কাজ করে। তার আগে আমরা ইমেজ সাইজটা একটু মনে রাখি। এখান থেকে ইমেজ সাইজটা মনে রাখি। এখানে কত আছে, 3000 ইন্টু 1796। এটা আমি ক্যান্সেল করলাম। এই ক্রপ টুলে যখন আমি ক্লিক করতেছি, এখান থেকে আমি চাইলে এখান থেকে যতটুকু প্রয়োজন, শুধুমাত্র আমার মডেলকে প্রয়োজন, বাকি বাদ আমার প্রয়োজন নেই, শুধুমাত্র মডেলকে প্রয়োজন। বাকি বাদ অন্যান্য যে ব্যাকগ্রাউন্ড এক্সট্রা আছে সেটা আমার প্রয়োজন নেই। এজন্য আমি এখান থেকে এটা ক্রপ করে নিতে পারি। এখানে এটা দিয়ে দিলাম, এদিকে এটা আমার প্রয়োজন নেই, এটা এখানে দিয়ে দিলাম, তারপরে ওকে করলাম। দেখেন তাহলে আমার শুধু মডেলটা চলে আসছে। এখন যদি আমরা আবার ইমেজ সাইজের ক্ষেত্রে যাই, এখান থেকে ইমেজ সাইজে আসলাম, তাহলে দেখেন এখানে ইমেজ সাইজের কিন্তু কি হচ্ছে, ওয়াইড কমে গেছে। কেন ওয়াইড কমে গেছে? আমরা ওয়াইড কমিয়ে ফেলছি। হাইট কি আমরা কমাইছি? হাইট আমরা কমাইনি। আমরা যদি এখান থেকে ক্রপ থেকে আমরা হাইটও কমাই দিই, যে উপর থেকে শুধু ওনার ফেসটা রাখতে যাচ্ছি, আর ওই পাশ থেকে কমাই দিই শুধু ফেস, দেখবেন এবার হাইটও কমে গেছে। এই যে এখান থেকে ইমেজ থেকে ফেস, দেন হাইট ছিল প্রায় 1700, এটা এখন কমে গেছে।
আমরা যতটা কমাচ্ছি সেই হিসেবে কমতেছে। আমরা যেভাবে, তার মানে আমরা যখন ক্রপ করব তখন ইমেজ সাইজের উপর ইফেক্ট করবে। ক্রপটা আমরা এতটুকু বুঝলাম যে কোনো কিছু ইমেজ থেকে আমার যতটুকু কেটে নেওয়ার প্রয়োজন সেটা আমরা কেটে নিতে পারি। তাছাড়া আমরা এইভাবেও সিলেক্ট করে যতটুকু কেটে নেওয়ার প্রয়োজন আমরা এখান থেকে কেটে নিতে পারি ক্রপ দিয়ে। এখন ক্রপ টুলের যে উপরের দিকে অপশনগুলো আছে, এখন অপশন বারে চলে আসি আমরা একটু ডিটেলসে। ক্রপ টুলের এটার আবাউট লাগবে না, আমরা রেশিওতে চলে যাই। রেশিও আমরা অলরেডি বুঝি। রেশিও হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো সাইজ বরাবর যদি কাটতে চাই তাহলে সেই সাইজ অনুযায়ী হয়ে যাবে। যখন আমার কোনো রেশিও থাকবে না, আমি ফ্রিলি ভাবে যেভাবে সিলেকশন করতাম ঠিক সেভাবে আমি এটা ইমেজটা সিলেকশন করে এটা ক্রপ করতে পারি ফ্রিলি ভাবে, ছোট করলাম বড় করলাম যেভাবে ইচ্ছা। আর রেশিও দিলে আমরা সেই রেশিও বরাবরই কাজ করবে। রেশিও থেকে যদি আমি 1:1 দিই তাহলে 1:1 চলে আসছে। একটু আগে আপু যেমন বলছিল 2000:2000, এই 1:1 আর 2000:2000 কিন্তু একই জিনিস রেশিওর দিক থেকে, একই জিনিস। এই রেশিও অনুযায়ী কিন্তু এখানে ক্রপ করতেছে। আমি যদি চাই যেটা আমি বর্গ থেকে আয়তক্ষেত্র করব, চাইলেও পারবো না। এই যে করতেছি এটা দুপাশ থেকে বেড়ে এটা সবসময় বর্গই থেকে যাচ্ছে। কেন হচ্ছে? এটা রেশিওর জন্য। এখানে আরো অনেকগুলো রেশিও। তাহলে রেশিওর মাধ্যমে আপনার রিসাইজ করা যাবে দুইটা সমান, হ্যাঁ মানে রেশিও, হাইট এবং ওয়েট দুইটা সমান রেখে ওইখান থেকে হ্যাঁ হাইট এবং ওয়াইড সমান রেখে করা যাবে। এখানে করতে পারতেছি। এই যেমন এখানে নিলাম, এবার দেখেন আমি এই অনুযায়ী ওকে করলাম, এবার দেখেন এটা রেশিও অনুযায়ী এখানে চেঞ্জ হয়ে গেছে ইমেজ সাইজের এখানে। এবার দেখেন দেখি কত আসে, 1796। ওয়াইড 1796। হাইটও দেখেন 1796। হ্যাঁ, এইখানে ভাই আর কোনো প্রবলেম হবে না, মানে ছবিটাতে কোনো ওই আগের মতন হ্যাঁ আগের যেটা মতোই, হয়েছিল ওইরকম হবে না। হ্যাঁ আগের মতো যেমন চেঞ্জ হলে সেই জিনিসটা হবে না এখানে রেশিও অনুযায়ী আমরা যদি করি। তাহলে আমি এটা ব্যাক আসছি, কন্ট্রোল চেপে জেড দিয়ে ব্যাক আসতেছে। এখানে অনেকগুলো পূর্ব থেকে রেশিও দেওয়া আছে, যেমন 16:9, এটাকে বলা হয় এইচডি রেশিও। এটা আমাদের যেমন এই পিক্সেলগুলো রেশিওগুলো স্মরণ রাখতে হবে। যেমন এইচডি 1280x720 পিক্সেল, এটাকে বলা হয় এইচডি। আর যেটা ফুল এইচডি এটাকে বলা হয় 1920x1080, এটাকে বলা হয় ফুল এইচডি। আর একটা আছে 4K বা আলট্রা কে, এটাকে বলা হয় 3840x2160, এটা হচ্ছে আমাদের 4K। ঠিক ওটা, এই যে আমি যে কয়েকটা রেজলিউশন নাম বললাম যেমন 720, 1280x720, 1920x1080, এগুলো সবগুলো 16:9 রেশিওটা মেনটেন করে। এখনকার যে আমাদের মনিটরগুলো আছে দেখেন এমন কিন্তু টানা মনিটরগুলো এখনকার, ঠিক ওই মনিটরগুলো এই রেশিওটা ফলো করে। এখান থেকে আপনার যে রেশিও ফলো লাগবে আপনি সেই রেশিওটা এখানে লিখে দিতে পারেন। আর যদি এক্সট্রা আমাদের কোনো রেশিও প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে লিখে আমরা তৈরি করে নিতে পারি এই যে এখান থেকে। এখন উদাহরণ হিসেবে রিয়েল লাইফে পাসপোর্ট সাইজের ছবি, আমরা যে পাসপোর্ট সাইজের ছবিটা এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমি আজকে রেশিওটা দেখছি, এটা বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার হয় 45:55। আবার একটা সার্চ দিয়ে আপনাদের দেখিয়ে দিই, পাসপোর্ট সাইজ ফটো রেশিও ইন বাংলাদেশ। বাংলাদেশে সাধারণত ব্যবহার করা হয় এই যে 45:55 রেশিও বাংলাদেশের ক্ষেত্রে। এখন এখানে যখন আমি সরাসরি আমি কিন্তু 45:50 করতে পারতেছি না, কোনো সময় হয়তো আমার চিকন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, এক এক সময় এক একটা হয়ে যাচ্ছে। আমি যদি এখানে সরাসরি রেশিওটা এখন লিখে দিই তাহলে 45:55, তাহলে একটা পাসপোর্ট সাইজের যেমন হয় ঠিক তেমন রেশিও অনুযায়ী এটা প্রুভ করবে। দিলাম, সেই অনুযায়ী যতটা হাইট প্রয়োজন যতটা ওয়াইড প্রয়োজন সেই অনুযায়ী এটা ক্রপ করে নিয়ে নিছে। এইগুলো ক্রপের অপশন, এটা আমাদের আপাতত লাগবে না। এখান থেকে এটা, হ্যাঁ এখান থেকে একটু দেখাই। এখানে দেখেন এটা আমরা যখন এখানে ক্রপ করতেছি উপরের দিকে অনেকগুলো লাইন লাইন আসছে, গ্রিড আসছে। এটা এখান থেকে আপনি চাইলে গ্রিড, আপনার যদি রোলার অফ থার্ডস যে গ্রিড প্রয়োজন, তারপর হচ্ছে গোল্ডেন রেশিও, গোল্ডেন স্প্রেল, যে রেশিওগুলো প্রয়োজন সেই রেশিও, যেই গাইড প্রয়োজন সেই হিসাবে আপনি দিতে পারেন। তবে আমার দিক থেকে গ্রিডই পারফেক্ট মনে হয়, অনেকগুলো হ্যাঙ্গেল দেওয়া আছে কিভাবে আমি কাটবো ওটা একটা আইডিয়া আমি পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আরেকটা দেখার বিষয় হচ্ছে এটা ডিলেট ক্রপ পিক্সেল, এটা দেখাই। প্রথমত আমি ডিলেট ক্রপ পিক্সেলটা মার্ক করে দিচ্ছি, আগে মার্ক ছিল না এবার আমি মার্ক করে দিচ্ছি। এটা বোঝানোর জন্য একটা ইমেজ কপি নিতে হবে, না হলে এটা পারফেক্টলি ভাবে আমরা বুঝতে পারবো না। এখান থেকে আমি এটারই একটা কপি নিয়ে নিলাম, আর এখান থেকে এটা মার্ক করছি। এবার মার্ক করার পরে আমি এটা ক্রপ করে নিলাম মডেলকে,
ক্রপ করার পর ওকে করলাম। আমরা জানি ট্রান্সফর্ম টুলের শর্টকাট কি, বলেন ট্রান্সফর্ম টুলের শর্টকাট কি? কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি। যে আমি এখান থেকে কন্ট্রোল টি চাপলাম। এবার যদি আমি এটা করি তাহলে কি হচ্ছে বলেন দেখি? ইমেজের রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, ইমেজের রেশিও নষ্ট হয়ে যাচ্ছে কন্ট্রোল টি দিলে, উপরের ইমেজটা রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল চেপে ব্যাক গেলাম। এবার যদি আমরা ডিলেট ক্রপ পিক্সেল এটা তুলে দেই, এবার আমরা এটা আবার ক্রপ করি, এখান থেকে এটা নিয়ে আমি ক্রপ করলাম। এবার আমি আবার কন্ট্রোল টি চাপতেছি। এবার দেখেন এটা বিশেষ বাইরের অংশ সহ আসছে। এটা সুবিধা হচ্ছে কি, আমার ভুলে একটু বেশি ক্রপ এরকম ক্রপ করে ফেলছি, তাহলে আমি চাইলে এটা এভাবে কন্ট্রোল টি দেওয়ার মাধ্যমে এটা আমি সরাইতে পারতেছি। সাথে আমি শিফট চাপছি, গতকাল ক্লাসে দেখাইছিলাম শিফট চাপলে অ্যাকুরেটলি ভাবে আমরা সরাইতে পারি, এটাই। তাহলে এখানে আমরা যখন ডিলিট করতে মার্ক দিচ্ছি তখন সেটা আমার পিক্সেল সহ পুরোটাই কেটে ফেলতেছে। আর যখন আমি এখানে মার্ক করতেছি পিক্সেল সহ আশেপাশে পুরো ইমেজটাই কেটে ফেলতেছে। আর যখন মার্ক করতেছি না তখন শুধু আমার ক্যানভাস সাইজ অর্থাৎ যেটা দেখতেছি সে অনুযায়ী কাটতেছে, কিন্তু ইমেজটাকে পুরোটাকে কেটে ফেলতেছে না। এখন আপনার সাধারণত যেটা প্রয়োজন হয়, আমি রিকমেন্ডেড করব মার্ক না দিয়েই কাজ করতে, তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী আবার পরবর্তীতে সরাইতে পারবো। এটা গেল ক্রপ টুলের ডিটেলস। এবার দেখবো আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল কি করে? গতকাল আমরা কি করছিলাম, এই যে ট্রান্সফর্ম টুল থেকে পার্সপেক্টিভ করছিলাম। দেখাই আপনাদের গতকালের বিষয়টা। গতকাল কই গেল? হ্যাঁ, এই ইমেজটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে পার্সপেক্টিভ দেখছিলাম, ঠিক অনেকটা পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে বা ডিস্টর্ট দিয়ে আমরা ফ্রেমের মধ্যে ইমেজগুলো সাজাইছিলাম। কিন্তু আজকে আমরা ওটার মতো কাজ করব বিপরীত। আমরা কোনো ফ্রেম থেকে কোনো ছবিকে বের করে নিয়ে আসব। তাহলে উদাহরণস্বরূপ কিছু ইমেজ ডাউনলোড করছি আমি, তাহলে ওখান থেকে আমি এই ইমেজটা নিলাম আর এই ইমেজটা নিলাম। তাহলে দেখেন এগুলা হচ্ছে কি কোনো ফ্রেমের মধ্যে এগুলো কিন্তু ইমেজগুলো বসানো আছে। এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আমরা এখান থেকে ইমেজগুলো বের করে নিয়ে আসতে পারি। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে ইমেজগুলো এখান থেকে ফ্রেম থেকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে কেমন? আমি হালকা একটু জুম করতেছি, খুব বেশি জুম করব না যেন কোণগুলো না চলে যায়। এর ক্ষেত্রে অনেক সময় জুম করার ক্ষেত্রে পার্সপেক্টিভ টুলের ক্ষেত্রে মাঝে সাঝে সমস্যা হয়। আমরা সিলেক্ট করার পরে জুমটা করব। এখান থেকে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। এবার জুম করে আমি কোণগুলো মিলাই নিচ্ছি। কন্ট্রোল কোনো কিছু চাপতে হবে না, সিম্পলি ভাবে এখান থেকে যতটুকু প্রয়োজন আমি মিলাচ্ছি। আমাকে কেউ বলেন তো আমি কিভাবে জুম ইন জুম আউট করছিলাম? এই যে একটু আগে কোনগুলাতে জুম ইন জুম আউট করলাম কিভাবে করছিলাম, কোনটা মনে হচ্ছে? জুমের তো অনেকগুলো অপশন দেখাইছে আপনাদের। কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস স্পেস মাউস। ওকে, হ্যাঁ এই ভাই যেটা বললো কন্ট্রোল স্পেস মাউস, এখানে কিন্তু এটাই আমার জন্য পারফেক্ট। এখন যে আমি কন্ট্রোল চেপে প্লাস দেই তো যে কোনো জায়গায় কিন্তু জুম হয়ে যাচ্ছে। আর আমি এখানে যখন কন্ট্রোল স্পেস মাউস দিই, এখানে এর আগে আপনাদের ক্লাসে বলছিলাম, এখানে ধরতেছি একেবারে এই কোণ বরাবর জুম হয়ে আসলো, এখানে আসলাম এখানে সরাসরি জুম হয়ে আসলো। এইভাবে আমরা জুমটা পারফেক্ট করতে পারি। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে ওকে করলাম। এবার দেখেন ওখান থেকে কি হয়েছে, ইমেজটা আমার বাঁকানো ছিল, ওখান থেকে ইমেজটা বের হয়ে আসছে সরাসরি। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে এভাবে আমরা কোনো ইমেজকে বের করে নিয়ে আসতে পারি। ঠিক এই ইমেজটার ক্ষেত্রেও তাই, একইভাবে কাজ করি। নিলাম, ক্লিক ক্লিক গেলাম, ওকে এই কোণ থেকে শুরু করি। ওকে পারফেক্ট। ওকে করব যখনই এই ইমেজটা থেকে ওটা বেরিয়ে আসলো। আর তাছাড়া এইদিকে যে উপরের পার্সপেক্টিভ টুল, তাহলে এটাই কাজ করে। তাছাড়া যেমন হাইট ওয়াইড রেজুলেশন ঠিক আমরা এখানে যেমন দেখলাম তেমনটাই, এটা আপনারা পার্সোনালি নিচ থেকে দেখে নেবেন, মোটামুটি একই রকম। আর এখানে একটা অপশন আছে শো গ্রিড, এটা কি করবে, আমি যখন শো গ্রিড দিচ্ছি তখন দেখেন এখানে কি হচ্ছে, মধ্যখানে এই যে লাইনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে শো গ্রিড। যখন তুলে দিচ্ছি তখন সেটা
শো করাচ্ছে না। সিম্পল। এবার আসবো স্লাইস টুল। ঠিক আছে, আসবো স্লাইস টুল। তাহলে ক্রো আর পাস্তেল টুল সম্পর্কে কারো কোনো কোশ্চেন? আই থিঙ্ক কারো কোনো প্রশ্ন নেই। তাহলে দেখেন তো, আপনাকে আমি বললাম যে এখান থেকে আমি গাইড টেনে এই স্বপ্নের এখানে রাখি, জুম করে নেই। কেউ কি আমাকে বলতে পারবেন মুভ টুলের শর্টকাট কি? মুভ টুলের শর্টকাট কি কি হবে? এখন দেখলে কিন্তু হবে না, এটা হচ্ছে ভি। এই শর্টকাট, এইগুলোর শর্টকাটগুলো যতটা পারেন, যেমন প্যান টুলের পি, টাইপ টুলের হচ্ছে টি, ম্যাজিক টুলের হচ্ছে আমার সময় হারাই গেছে। আচ্ছা, যেমন ল্যাসো টুলের হচ্ছে এল, স্ট্যাম্প টুলের হচ্ছে এস। এক একটার এক এক রকম শর্টকাট। এই শর্টকাটগুলো আমরা মনে রাখার চেষ্টা ভাই করব। একটু শর্টকাট গুলার কোনো লিস্ট থাকলে দিলে ভালো হতো। লিস্ট বলতে আপনি গুগলে সার্চ করলে অনেক লিস্ট পেয়ে যাবেন। আর একটা জিনিস কি, আপনি যখন শর্টকাটের প্রয়োজন এখানে মাউসটা ওটার উপরে রেখে দিবেন। আমরা সরাসরি মুখস্থ করে লাভ থাকে না। আমরা যখন কাজ করে দেখেন, এই যে স্টেম টুল পাশে দেখেন লেখা আছে ছোট্ট করে ব্র্যাকেটে এস, তার মানে এটা শর্টকাট হচ্ছে এটা। আবার গ্রেডিয়েন্ট হচ্ছে জি, এখানে রেখে দিলাম, দেখেন এখানে জি শো করাবে। এই যে গ্রেডিয়েন্ট টুল ব্র্যাকেটে জি লেখা আসছে, এটা হচ্ছে এটা শর্টকাট। আর উপর থেকে দেখবেন যেমন ট্রান্সফর্ম টুল শর্টকাট কি ছিল, কন্ট্রোল টি। এডিট থেকে ভিতরের দিকে গেলাম, এই যে দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুল, এখানে লেখা আছে কন্ট্রোল টি। এখান থেকে আপনি দেখতে পাবেন। আর যদি সরাসরি মুখস্থ করেন, দেখবেন যে আপনি ধরেন আপনি ট্রান্সফর্ম টুল জানেনই না, তাহলে ওটা মুখস্থ করে কি হবে বলেন? আপনি কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর এদিক থেকে যদি এখন সার্চ করেন ফটোশপ, শর্টকাট কি অনেক হয়ে যাবেন। পিসির ক্ষেত্রে দিবেন। আরেকটা অপশন আছে আপডেট ফটোশপ গুলোর ক্ষেত্রে, বাইরে যাইতে হয় না, এখানেই দিয়ে দেয়। দেখি এই ভার্সনে আছে কিনা। এটার শর্টকাট কি সম্ভবত কন্ট্রোল শিফট অল্টার কে। ওকে, হ্যাঁ পেয়ে গেছি। দেখেন এটার এদিকে আছে, কোথায় আছে জানি না। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার কে। যদি চাপেন তাহলে কোনটার কোন শর্টকাট এখানে এই শো করাচ্ছে। আমরা যদি মেনু যাই, আপডেট ভার্সনগুলোতে কিবোর্ডটা সহ সুন্দর করে শো করায়। এটা কিবোর্ড শর্টকাট কোনটার কি আপনি চাইলেও নিচ থেকে শর্টকাট সেট করতে পারবেন। আপনি যদি চান এটা শর্টকাট আমাকে এম ভালো লাগতেছে না, ক্লিক করে চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে যেটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে ক্রপ টুলের ক্ষেত্রে। এখন আপনাকে আমি বললাম, এই যে স্বপ্নের এখানে আমি একটা গাইড দিছি, এখান থেকে এতটুকু ইমেজ আমি আলাদা এক্সপোর্ট করব, এখান থেকে এতটুকু ইমেজ আমি আলাদা এক্সপোর্ট করব। অর্থাৎ আমার এখান থেকে এই যে স্বপ্ন থেকে মার্ক সিলেকশন করে দেখাই, এই যে এতটুকু অংশ আমি আলাদা একটা ইমেজ হিসেবে চাচ্ছি, আর ইনভার্স করলাম, এতটুকু অংশ আমি এই পাশের অংশটা আলাদাভাবে এক্সপোর্ট করতে চাচ্ছি। আপনি এখন কিভাবে আমাকে এক্সপোর্ট করে দিবেন? দুইটা ইমেজ চাচ্ছি আমার এখান থেকে ভেঙে ভেঙে। আপনি কি এই দুটো ইমেজ এক্সপোর্ট করতে পারবেন ভেঙে ভেঙে? জি ভাইয়া করা যাবে। কিভাবে করবেন? আমি যতটুকু দেখাইছি এতটুকু দিয়ে দুইবার ক্রপ করতে হবে অথবা স্লাইস টুল ব্যবহার করতে হবে, ওকে, যেটা দিয়ে কাট হ্যাঁ আমরা সাধারণত দুইবার ক্রপ টুল করতে হবে। এখন যদি ওখান থেকে আমাকে 10টা ইমেজ বের করতে হয়, তাহলে কি আমরা 10 বার ক্রপ করব আবার ব্যাক যাব, 10 বার ক্রপ করব ব্যাক যাব, এমনটা বারবার করতে হবে। বারবার করতে হবে। এই বারবার সমস্যার সমাধানের জন্যই আমরা ব্যবহার করব স্লাইস টুল। আমি আগের ব্যাচে ওদের ভিডিওটা পোস্ট করে দিয়ে দিই, কারণ ওরা দ্রুত ভিডিওটা যারা দেখে কাজ করবে ওদের জন্য সুবিধা হবে। জাস্ট ছিয়াত্তর। আমরা যদি এখন সাধারণভাবে কাজটা এখানে করতাম,
তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা চাইতে হয়তো কই গেল ক্রপ টুল, এখান থেকে ক্রপ টুল থেকে আবার এখানে মিলাইতাম, এভাবে মিলাইলাম, এভাবে মিলাইলাম, তারপরে স্টেপস বা যে কোনো একটা করেন না কেন এভাবে মিলিয়ে এটা একবার এক্সপোর্ট করতে হইতো। ওকে করলাম, তারপরে যে এখান থেকে সেভ করলাম, তারপর আবার ব্যাক গেলাম, তারপর এই পাশেরটা আবার ক্রপ করলাম, এভাবে সেভ করতে হয়। কিন্তু এই যে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা স্লাইস টুলের মাধ্যমে খুব সহজে এই কাজটা সমাধান করতে পারি। স্লাইস টুল সাধারণত খুব বড় বড় প্রজেক্টে ব্যবহার হয়ে থাকে, খুব বড় বড় ধরনের প্রজেক্টের জন্য। যেমন বিভিন্ন ধরনের বিশাল ধরনের ওয়েব পেজগুলো যেমন হয়, ওই যে ওয়েবসাইটগুলোর ডিজাইনগুলো কিন্তু ফটোশপেই করা হয়, মূলত ইলাস্ট্রেটরে করা হয় না। তাহলে দেখেন এখানে দেখাই ওয়েব ডিজাইন, ফটোশপেই দিলাম। এখানে দেখেন ফটোশপের মধ্যে এই যে দেখেন অনেক বড় একটা ফাইল ওপেন করছে, পুরো একটা ওয়েবসাইটের ডিজাইনটা করা হচ্ছে। এমনই দেখেন, জাস্ট ফটোশপটা কেটে দেই, এবার ওয়েবসাইট টেমপ্লেট দিই। এই যে এখানে একটা ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটের ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কিন্তু ফটোশপে করা হয়ে থাকে। এখন এই ডিজাইন থেকে আমাদের অনেক সময় ভেঙে ভেঙে এক্সপোর্ট করার প্রয়োজন হয়। যেমন মেনু প্যানেল যেটা আছে, হোম, সার্ভিস, অন্যান্য যে অপশনগুলো থাকে সেটা আমার আলাদা এক্সপোর্ট করার প্রয়োজন হলো। এই যে এখানে ইমেজটা সরতেছে, যেটাকে স্লাইড হয়ে যায় ইমেজগুলো, এটা আলাদা এক্সপোর্ট করার, প্রত্যেকটা অনেক সময় আলাদা আলাদা করে এক্সপোর্ট করার প্রয়োজন পড়ে বাড়িতে দেখানোর ক্ষেত্রে। এই যে এতগুলো এক্সপোর্ট আমরা কিন্তু বারবার ক্রপ করে করে এক্সপোর্ট করতে অনেক ঝামেলাপূর্ণ। এই সমস্যার সমাধানের জন্য স্লাইস টুল আমরা ব্যবহার করব। এখান থেকে দেখেন চলে গেলাম স্লাইস টুল, শর্টকাট পুরাটারই অপশন শর্টকাট হচ্ছে সি। তাহলে স্লাইস টুল দিয়ে আমি যতটুকু এক্সপোর্ট করব ততটুকু এখান থেকে এখান পর্যন্ত আমি এটা সিলেক্ট করে নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এখানে পর্যন্ত স্লাইস টুল দিয়ে সিলেক্ট হয়ে গেছে, এটা একটা অংশ হলো, এটা একটা অংশ হলো। আমরা কিন্তু এটা সরাসরি এখান থেকে সেভ করতে পারবো না, এটা আমাদের করতে হবে সেভ থেকে, সেভ ফর ওয়েব। আমরা অলরেডি সেভ ফর ওয়েব সম্পর্কে আমরা জানি। এখান থেকে আমি এটা কিভাবে ঠিকঠাক করব বলেন তো, এটাতে অনেক জুম হয়ে আছে। এই যে এখানে দেখেন 100% আছে, এখান থেকে ফিট ইন ভিউ করে দিলাম, আর এখান থেকে অরিজিনালে আসলাম। এখন দেখেন এখানে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এ পাশের অংশ আর একটা হচ্ছে এ পাশের অংশ, দুপাশে দুটো অংশ আমরা স্লাইস করে ফেলছি। আমি যদি চাই এই অংশটা ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এটা এক্সপোর্ট করব, এটা সিলেক্ট করে আমার এখানে যে কোয়ালিটি, আপনি কোয়ালিটি সিলেক্ট করে সেভ ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে ডেস্কটপ দিলাম, আর এখানে দেখেন একটা আলাদা একটা অপশন আসছে হচ্ছে অল স্লাইস। আমি শুধুমাত্র একটা স্লাইস করতে হচ্ছে, এই জন্য সিলেক্টেড স্লাইস করে ওকে দিলাম। এটা নিচ থেকে একটা, আচ্ছা এটা ক্যান্সেল দিলাম, উপরে একটা ফোল্ডার করা আছে ইমেজ, এই ডিলিট করে দিলাম, একেবারে রিসাইকেল বিন পর্যন্ত ক্লিয়ার। আবার সেভ করবে গেলাম, এখান থেকে সেভ, সেভ থেকে এখানে অল স্লাইস একটা আছে সিলেক্টেড স্লাইস, তাহলে আমি সিলেক্টেড স্লাইস করে ডেস্কটপে দিলাম। এটা নিচ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলে, আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হয় না, বা নিচ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে, সেটা হচ্ছে ইমেজ ফোল্ডার। এই যে এই ফোল্ডারটা, নিচ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটা হচ্ছে ইমেজ ফোল্ডার। এখানে আমরা প্রবেশ করি, তাহলে দেখেন শুধুমাত্র অতটুক অংশে আমাকে কি করে দিছে, এক্সপোর্ট করে দেওয়া হয়েছে। ওয়েবের জন্য, বিশেষ করে এটা ওয়েবের জন্য বেশি ব্যবহার হয়, এই জন্য সেভ ফর ওয়েবে আছে, সেটা আমাকে এক্সপোর্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমি আবার করে এখান থেকে চলে গেলাম ফাইল থেকে সেভ ফর ওয়েব, দুটো অংশে এক্সপোর্ট করতে যাচ্ছি, সেভ, এখান থেকে অল স্লাইস, কই গেল অল স্লাইস। আমি এটা এখানে দিচ্ছি না, কেননা ইমেজের মধ্যে এটা রিপ্লেস হয়ে যাবে নাহলে। আবার ইমেজের ভিতর নিয়ে এটা সেভ দিলাম। এবার আমরা গিয়ে দেখি ইমেজের ভিতর কি হয়েছে। সিম্পল ইমেজে আসলাম, ইমেজ এখানে দেখেন দুটো ইমেজ দুভাগে আমাকে ক্রপ করে এক্সপোর্ট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে স্লাইসের কাজ। যারা পরবর্তীতে বড় বড় প্রজেক্ট নিয়ে টেমপ্লেট নিয়ে কাজ করবেন, আপনাদের জন্য এটা খুবই উপকারে আসবে। স্লাইস টুলে আমরা আরো কিছু করতে পারি, যেমন এখানে রাইট বাটন প্রথমে দেখায় ডিলিট স্লাইস, আরো স্লাইস নিতে পারি, এখানে নিলাম, এখানে নিলাম, অনেকগুলো স্লাইস নিতে পারি। আর ডিলিট করার জন্য রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইস, রাইট বাটন ক্লিক ডিলিট স্লাইস। এছাড়াও আমরা এটা রাইট বাটন ক্লিক করে এডিট অপশন থেকে এটা সরাসরি কি ওই ওয়েবসাইটে কি ইউআরএল থাকবে, কি ট্যাগ থাকবে, কি ডাইমেনশন থাকবে, এটা আমরা সেট করে দিতে পারি। আরেকটা অপশন হচ্ছে
ডিভাইডেড স্লাইসটা কি করে, আমাদের কলাম এবং রো উপর ভিত্তি করে আমরা ছোট ছোট অপশনও ভাগ করতে পারি। আমার যদি এখানে কলাম প্রয়োজন হয় 3টা, 3 দিলাম, সরি এটা রো রো যদি 3টা প্রয়োজন 3 দিলাম, আবার যদি 4 প্রয়োজন হয় আমার কলাম তাহলে 4 দিলাম। তাহলে এখানে সে অনুযায়ী অনেকগুলো স্লাইস ভাগ করে নিয়ে নিছে। আবার এখান থেকে সেভ ফর ওয়েব, এখন দেখেন অনেকগুলো ইমেজ কিন্তু হয়েছে। আপনি যদি সেভ ফর ওয়েব দেন ছোট 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 করে একটা করে অংশে এক্সপোর্ট হবে। স্লাইস এতটুকুই, আর নিচের স্লাইসটা লাগবে না আপাতত, এতটুকু এনাফ আমাদের কাজের জন্য। এখান থেকে কোনো আমি মিসিং করতেছি, তাহলে পার্সপেক্টিভ ক্রপ টুল আমরা দেখে ফেলছি, পার্সপেক্টিভ ক্রপ দেখছি, ইমেজ রিসাইজ দেখছি, সেভ ফর এটাও জানি, এবং আমরা ফাইল ফরম্যাটও জানি। তাহলে আমরা পরবর্তী টপিক থেকে চলে যাব, এটা হচ্ছে ব্রাশ টুল। এতক্ষণ পর্যন্ত আমাদের যতগুলো ক্রপ টুলের মধ্যে কাজগুলো করলাম, কারণ কোনো মধ্যে কোনো প্রশ্ন? ওকে, আর কোনো প্রশ্ন নেই? ভাইয়া স্লাইস টুলের সেভ অপশনটা আবার একটু বলুন। ওকে, আমরা এখানে যেমন এখানে আমার স্লাইস অলরেডি সিলেক্ট করা আছে, আমরা স্লাইস কিভাবে নিব? স্লাইস টুল সিলেক্ট করে এখান থেকে টেনে যতটুকু প্রয়োজন আমার ততটুকু আমি স্লাইস করে নিলাম। আমি চাইলে এখান থেকে বাড়াইতে পারি, কমাইতে পারি, যতটুকু আমার প্রয়োজন। এখান থেকে চলে গেলাম ফাইল থেকে সেভ ফর ওয়েব। আমরা যখন আসি এখানে দেখবেন যে অনেকগুলো যতগুলো আমরা স্লাইস সেট করছি প্রত্যেকটা স্লাইসের ক্ষেত্রে এখানে অপশনগুলো আসবে। যখন যেটা স্লাইস করছি সিলেক্ট করছি তখন সেটা মার্ক হচ্ছে। এখন যখন আমি এখান থেকে সেভ দিব, সেভ দেওয়ার পরে এখানে একটা আছে অল স্লাইস, যদি দেই একটা ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা স্লাইস আলাদা আলাদা করে ইমেজ ভাগ হয়ে আসবে। উদাহরণস্বরূপ ডেস্কটপ, এখান থেকে ইমেজ দিলাম, এখানে আমরা দুটো স্লাইস নিয়েছিলাম এই জন্য দুটো ইমেজ হিসেবে আসছে। আর এখানে আমাদের যতগুলো স্লাইস আছে এই যে এক একটা ঘর এক একটা স্লাইস, প্রত্যেকটা ইমেজে এক একটা করে চলে আসবে। অর্থাৎ এখানে মনে হয় কয়টা আছে, 1 2 3 1 2 3 4 12টা 13 14 15 16টার মতো ইমেজ সরাসরি চলে আসবে। আর যেটা সিলেক্টেড স্লাইস, যেমন আমার বর্তমান কোনটা সিলেক্ট করা আছে, এই যে এটা ব্রান্ড লোগো, এটার কালারটা উজ্জ্বল আছে, তার মানে এটা সিলেক্ট আছে। এটা থেকে যদি আমরা সেভ দেই আর যদি দেই যে সিলেক্টেড স্লাইস, শুধু এতটুকুই এক্সপোর্ট হবে। অর্থাৎ আমার স্লাইস দিয়ে আমার যতটুকু এক্সপোর্ট করার প্রয়োজন আমি ততটুকুই এক্সপোর্ট করতে পারতেছি। ওকে ভাই, এই ছবিগুলো কোন ফরম্যাটে সেভ হচ্ছে ভাই? আমরা এটা এখানে কি শুধু ওয়েবে আমরা ব্যবহার যে করা ফরম্যাটে যাবে দিব, নাকি? এই যে এখানে একটা সেভ ফরম্যাটের অপশন আছে, তো এই যে সেভ ফর ওয়েব, এই যে এখানে ফরম্যাট দেয়া আছে জেপিজি পিএনজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাস 5 এর আরেকটা জিনিস আছে ব্রাশ টুল। ভাইদের ছুটি কবে? কালকে থেকে, যদিও কালকে লাস্ট ডেট। কবে? হ্যাঁ কালকে থেকে ছুটি। এখন কতদিন দিবে সরকারি ছুটি অনুযায়ী হয়তো 3 দিন বা কয়েকদিন হতে পারে। হ্যাঁ, কালকে থেকে বলতে আগামী কালকে আগামীকাল ক্লাস ক্লাস হবে করতে এই হবে, কথা। আগামীকাল ক্লাস করতে হবে। অর্থাৎ আমরা ঈদের অগ্রিম কোনো ছুটিই পাচ্ছি না। শুক্রবার তো এমনি ছুটি, আর ঈদ তো শনিবার, এটাই। ঠিক আছে, ব্রাশ টুলের জন্য যাই, কোথায় যাব? হ্যাঁ এটাই নেই, এটাও ডিলিট করে দিলাম। ব্রাশ টুল আমরা অলরেডি দেখছি, কোথায় দেখছি? লেয়ার মাস্কে দেখছি। লেয়ার মাস্কে আমরা ব্রাশ করছিলাম। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি, এখান থেকে ব্রাশ টুল। আর আগের ব্যাচের ক্লাসের জন্য আমাকে ব্রাশ টুল অনেক কিছু মডিফাই করতে হয়েছে, আপনার জন্য আমি এটা রেস্ট করে দিই। তাহলে ভাই এতগুলা ব্রাশ কিভাবে লোড করা যাবে? হ্যাঁ, এটা সব সম্পর্কে আলোচনা করব আমরা। এটা সব রিসেট করে দেই। এটা কি করব? নো, সব রিসেট। আপনাদের সাধারণত যে ব্রাশটা থাকে ওই ব্রাশটা আমি করে নিয়ে আসলাম, ঠিক আছে? সব রিসেট করে দিয়ে দিছি। এখানে হচ্ছে আমরা ব্রাশ আজকে নিজেরাও ক্রিয়েট করব। ওকে, ডিফল্ট ভাবে আমাদের ব্রাশ এমনটাই থাকে। তাহলে দেখেন আমি এখানে একটা লেয়ার নিলাম,
যখন আমরা ব্রাশ টুল থেকে ব্রাশ নিব, যখন ব্রাশ টুল থেকে আমরা ব্রাশ নিলাম, এখানে দেখেন উপরের দিকে একটা কালার আছে, উপরের দিকে রেড কালার আছে। আমরা দেখেন এখান থেকে ব্রাশটা আমরা সাইজ ছোট বড় করা জানি, কিবোর্ড থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। আবার বলতেছে অল্টার চেপে যদি আমরা মাউসের ডান বাটন ক্লিক করি তাহলে ছোট বড় হবে, ঠিক একইভাবে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট করলে ছোট বড় হবে। আমাকে সবসময় পারফেক্ট লাগে অল্টার চেপে। এখানে কেন হচ্ছে, কালারটা কতটুকু ছড়াবে সেটা আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, এই রেড কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছে যে কালারটা কতটুকু ছড়াবে, কেমন হবে, এই জন্য এখান থেকে ভালো লাগে। আপনি ঠিক একইভাবে এখান থেকে সাইজ কমানো এবং বাড়াতে পারেন। উপরে রেড কালার আছে, এই অবস্থায় যদি আমি ব্রাশ করি তাহলে কি হচ্ছে, আমাদের রং তুলির যে ব্রাশের বিষয়টা সে অনুযায়ী ব্রাশ হবে। আর একটু বলা বাহুল্য যে এটা এখানে দেখেন আমরা জানি যে এখানে হচ্ছে ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমার ওয়ার্ক স্পেসটা দেখতে কেমন হবে প্রথম ক্লাসে বলা হয়েছিল। আমরা বর্তমান কাজ করতে এসেনশিয়ালে, তারপরে আছে মোশন, পেইন্টিং, টাইপোগ্রাফি, তারপরে কি আছে ফটোগ্রাফি। এগুলো হচ্ছে যাদের জন্য যে কাজটা, যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে তারা এখানে সিলেক্ট করে দিবে। তাদের জন্য যেভাবে কাজটা হয় দেখেন এখানে হোলোগ্রাম, নেভিগেটর, এই অপশনগুলো চলে আসছে। যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করবে ওকে করলো, তাদের জন্য টাইপোগ্রাফি লেখার অপশনগুলো চলে আসছে। আরেকটা অপশন হচ্ছে পেইন্টিং। এই পেইন্টিংটা হচ্ছে ব্রাশ নিয়ে, যারা পেইন্টিং করে তারা ব্রাশ নিয়েই কিন্তু কাজ করে। দেখাই আপনাদের, হয়ে গেল ডেস্কটপ, ফটোশপ, একটু আগে ওপেন করছিলাম আমি ইমেজটা, এইটা দেখেন। এই ধরনের ইমেজগুলো কিন্তু আমরা ফটোশপের এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা করা সম্ভব। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, আপনাদের সাথে একটা ব্যাচের কাজ করতেছে, ওনার একটা এত ভালো হোমওয়ার্ক করছে, এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট এতটা হোমওয়ার্ক দেয়নি ভালো। এটা হচ্ছে সিলেট 03 ব্যাচের। এটা আপনাদের ব্যাচ না, যেহেতু একই রকম চলতেছে। এই যে এই হোমওয়ার্কটা দেখেন, আপনাদের যতটুকু টুল শেখানো হয়েছিল ওগুলোর মাধ্যমে কিন্তু হোমওয়ার্কটা করছে। হোমওয়ার্কটা একেবারে প্রফেশনালের মতোই হোমওয়ার্কটা ভালো হয়েছে। অনেকগুলো লেয়ার বেস কাজ করছে, তবে অনেক সময় নিয়ে কাজটা করছে। যার প্রিভিউ হচ্ছে এটা, ঠিক আছে। যেমন উপরের ছাদের বিষয়টা, জানালার বিষয়গুলো দেখেন, ফুলের বিষয়গুলো, এগুলো অনেক সময় নিয়ে করছে। আমি চাইবো যে আপনাদের দিক থেকে আপনাদের ব্যাচ যেন এই ব্যাচের তুলনায় বেশি ভালো কাজ করে, অর্থাৎ বেশি সময় দেওয়া হয়েছে এই জন্য এরা বেশি ভালো কাজ করছে আপনাদের তুলনায়। ঠিক কিন্তু একই রকম, কোনো কিছু বেশি দেখানো হয়নি। এটা আসলাম, একটু ফিরে আসি কথার মধ্যে, একটু অন্য কথা ঢুকাইলাম। তাহলে পেইন্টিং যারা করে তারা এখানে পেইন্টিং থেকে কাজটা করতে পারে। আসলে পেইন্টিং এর অনেক অপশন আছে, আমরা এত কিছু দেখবো না যেহেতু আমরা পেইন্টিং নিয়ে কাজ করব না। কেউ যদি স্পেশালি পেইন্টিং নিয়ে কাজ করতে চান ঠিক এমন ভাবে এই মেসটার মতো, তাদেরকে পেইন্ট টুলটা আরেকটু ভালোভাবে শিখতে হবে। কিন্তু আমাদের মডিউল অনুযায়ী যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই শিখবো, এবং আমাদের ফ্লায়ার বিজনেসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই শিখবো। আচ্ছা, আমি ডিফল্ট ভাবে এটা এসেনশিয়ালি চলে আসলাম। তাহলে ব্রাশটি কি করে, আমার উপরে যে কালারটা আছে সেই কালারটা আমার রং তুলির মতো, আমাদের যে ব্রাশ হয় রং তুলি যেটাকে বলি সেটার মতো এখানে ব্রাশ করতেছে। এখান থেকে একটা অপশন আছে, এখান থেকে দেখেন এই যে হার্ডনেস বর্তমানে আছে 0। এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখেন কি হচ্ছে, হার্ডনেস বেড়ে যাচ্ছে। ঠিক হার্ডনেস যদি আমি 50 দিই সেই অনুযায়ী হার্ডনেস কমে আসে। এই হার্ডনেসটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ডিজাইনকে সুন্দর করার জন্য। তাছাড়া এদিকে একটা অপশন আছে কোণ, এই কোণ অপশনটা এখান থেকে একটু বুঝতে কষ্ট হবে, আমি আরেক জায়গা থেকে দেখাবো এটা। তাছাড়া এখানে আরো অনেক ব্রাশ আছে, এই লেয়ারটা আমি মুছে ফেললাম, আই অফ করলাম, আর একটা লেয়ার দিলাম। এখান থেকে কিছু ব্রাশ দেওয়া আছে, যেমন এই ব্রাশটা এখানে ক্লিক করে একটু বড় করে নিই, ক্লিক দিলাম, এক এক রকম। তারপরে এখানে মনে হয় একটা গাছের পাতার ব্রাশও ডিফল্ট ভাবে থাকে, এই যে পাতার ব্রাশটা, এটা আমি ক্লিক দিচ্ছি, এই দেখেন পাতার ব্রাশ তৈরি হয়ে যাচ্ছে। এগুলো ডিফল্ট ভাবে ফটোশপ থেকেই দেয়া আছে, আমরা বাইরে থেকেও ব্রাশ নিয়ে আসতে পারি। এই হচ্ছে এখানে কয়েকটা ব্রাশ দেওয়া আছে, যখন আপনি যে ব্রাশটা সিলেক্ট করবেন তখন সেই ব্রাশ অনুযায়ী এটা কাজ করবে। আর এদিকে এখান থেকে এতটুকু এটা অপশনটা আসতেছে। এখন বাকি বাদ অপশনগুলো দেখি। এখানে একটা অপশন আছে মোড, এই মোড অপশনটা কি আপনারাই বলেন, এই মোডের অপশনটা বুঝতে পারবেন, আমরা কিন্তু দেখছি কোনো একটা কাজে।
স্মরণ আছে? এই যে লেয়ার থেকে দেখছিলাম ব্লেন্ডিং মোড, ওই মোডটাই স- হচ্ছে এখানে দেয়া জি আছে। ভাইয়া, প্রথমটা ব্ল্যাক, তারপরে হ্যাঁ হোয়াইট, ওটাই। তারপরে যাই হোক, কালার। হ্যাঁ হ্যাঁ এটাই। তাহলে এখানে আমি এটা বললাম না, আপনারা জানেন ব্লেন্ডিং মোড কখন কোনটা কাজ করে। আমাদের প্রথমে সিলেক্ট করে সেই হিসেবে কাজ করলে ব্রাশটা সেই হিসেবে কাজ করবে। তার অপাসিটিও আমরা জানি। অপাসিটি কি জিনিস সেটাও জানি। এটা অপাসিটিটা কি করবে এটাও বলেন, আপনারাই বলেন, যারা জানবে না তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। অন্য একজন বলেন যে অপাসিটি। অপাসিটি পিকচারের রেজুলেশন কমায় বাড়ায় আপসা করে দেয় কিংবা গাঢ় করে। আচ্ছা ঠিক আছে, কমায় বাড়ায় রেজুলেশন, এটা ঠিক না। এটা আমরা সহজভাবে বলতে পারি ট্রান্সপারেন্টটা কমিয়ে খুবই এবং বাড়িয়ে হালকা দেয়। করে ভাইয়া। ট্রান্সপারেন্ট করে, হ্যাঁ। ট্রান্সপারেন্টটা কমিয়ে দেয় এবং বাড়িয়ে ফেলে অপাসিটি। সিম্পল। আর ফ্লো ঠিক একই রকম যেভাবে করে, এখানে যদি আমরা ব্রাশ নিয়ে সেই কাজটাই করি, এখানে দিলাম অপাসিটি, বর্তমানে আমরা 100 এ কাজ করতেছিলাম। এটাও পেটে নতুন একটা লেয়ার নেই, এই যে 100 এ কাজ করতেছিলাম, এখানে যে অপাসিটি আমি এখন 50 দিয়ে দিই, আর আরো কম দিই তাহলে আরো বুঝতে, 20 দিলাম অনলি। এখন আমি দিচ্ছি, দেখেন হালকা করে কালারটা আসছে। ঠিক আছে, এটার মতো ডিপ নেই, জাস্ট অপাসিটি একই রকম জিনিস। তারপর ফ্লোটা হচ্ছে ছড়ানো। এটা কতটা ছড়াবে যখন আমরা কাজ করব কালারটা, সেই হিসাবে এটা ছড়ানো হিসাবে কাজ করে ফ্লো। অনেকটা অপাসিটির মতোই কতটা কালারটা ছড়াবে ফ্লো। তার সাথে দেখেন এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে একটা বাটন দেখতে পাচ্ছি। এই বাটন সম্পর্কে কি আমরা যদি জানতে চাই, তার মাউসটা রেখে দিই, ফটোশপে বলে দিবে এটা বাটনটা কি কাজ করে। এখানে যেটা আসছে লেখাটা অলওয়েজ ইউজ প্রেসার অফ অপাসিটি, অর্থাৎ অনেকে যারা পেইন্টিং এর এই কাজগুলো করে তারা কিন্তু সরাসরি এখান থেকে ফটোশপে যে করে এমনটাও আবার না, ফটোশপ সফটওয়্যারে করে, তার সাথে আলাদা আরেকটা ডিভাইসের সহযোগিতা নেয়, যেটাকে বলা হয় গ্রাফিক ট্যাবলেট। গ্রাফিক ট্যাবলেট সম্পর্কে দু একজন জানবেন, আমি গুগল থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আগে। আমি গ্রাফিক ট্যাবলেটটিকে সার্চ করি, গ্রাফিক ট্যাবলেট, এই হচ্ছে গ্রাফিক ট্যাবলেট। এটা কি করা হয়, যেমন আমরা কিবোর্ড মাউস আমরা আমাদের পিসিতে লাগাইনি, ঠিক একইভাবে এটা আমাদের সংযুক্ত করা হয়। যেমন এটা ডিসপ্লে ছাড়া গ্রাফিক ট্যাবলেট, এগুলোর দাম কম, 7 থেকে 8,000 টাকার মধ্যে পাওয়া যায়, 4,000 টাকাও মনে কিছু কিছু পাওয়া যায়। এটা কি করা হয়, আমাদের ল্যাপটপ বা পিসির সাথে ইউএসবি দিয়ে কানেক্ট করে আমরা এখানে এই প্যান দিয়ে যা আর্ট করব তাই আমাদের পেজের মধ্যে আর্ট হবে। সরাসরি মাউস দিয়ে তো এত আর্ট করা পারফেক্ট হয় না, যখন আমরা হাত দিয়ে করব, যারা আর্ট করে বোর্ডের ক্ষেত্রে এখানে আর্ট করলে সেটা আমাদের কি হবে, এই পেজের মধ্যে চলে আসবে। এখানে আমরা যেভাবে ব্রাশগুলো সিলেক্ট করে দিয়ে আর্ট করতে পারি। আরেকটা এটা ডিসপ্লে সহ আছে, ডিসপ্লে ছাড়াও আছে। যেমন এটা ডিসপ্লে সহ, সেই সময় আমাদের ফটোশপের স্ক্রিনটা এখানে চলে আসে। এই যে অনেক ধরনের ডিজাইন করছে, এমন কিছু কালার সহ অনেক কিছু ডিজাইন করা যায়। এই হচ্ছে এটা গ্রাফিক ট্যাবলেটের ক্ষেত্রে স্পেশালি এই অপশনটা। এখানে যেটা বলা হয়েছে অপাসিটি, আপনি যখন অফিস থেকে ফোন আসছে, আমি রিসিভ করে ব্যাগ আসতেছি। ওকে, যে আলোচনা ছিলাম, আসলে ক্লাসের মধ্যে ফোনগুলো রিসিভ করতে আমাকেও তেমন ভালো লাগে না, পার্সোনাল হোক আর বা অফিসেরই হোক। তাহলে এই যে আমাদের ট্যাবলেটগুলো আছে, এই ট্যাবলেটের ক্ষেত্রে একটা প্রেসার, অর্থাৎ আমরা কলম দিয়ে যতটা চাপ দিব সেখানে অপাসিটিটা তত বাড়বে। এটা যদি আমরা অন করে রাখি, যত হালকা চাপ দিব তখন তো অপাসিটিটা ততটাই কমবে। আর এটা ঠিক ওই ফ্লোর ক্ষেত্রে একই কাজ করবে। আমরা ওই ট্যাবলেটে যত চাপ দিব তত কাজ করবে, তত বুঝাইতে পারছে হয়তো, যতটা বেশি চাপ দিব আমরা, যেমন চাপ দিয়ে খাতায় লিখি অনেক কালারটা তখন ডিপ হয়, ঠিক ওই কাজটাই, ঠিক এটাও ফ্লোর ক্ষেত্রে এটা কাজ করে। আবার নতুন আরো একটা লেয়ার নিলাম। এবার দেখেন এখানে আমি কোন কালার নিব, আচ্ছা রেড কালারই থাক। এখানে আমি মাউসের বাটন, ক্লিক বাটন চেপে ধরে আছি, এখনো চেপে ধরে আছি, কিন্তু এবার ছেড়ে দিলাম। তারপর এখানে একটা অপশন অন করলাম, অন করার পরে এবার ঠিক একইভাবে ওই কাজটাই করতেছি, মাউসের বাটনটা চেপে ধরে আছে। এবার পার্থক্য কি বলেন তো, দুটার মধ্যে পার্থক্য কি, রিয়েল লাইফ থেকে পার্থক্যটা বলেন। এটা একটা শুধু আর একটা ছড়া- শুধু হ্যাঁ, একটা কালার ছড়া যাচ্ছে। আমরা যখন যেগুলো মার্কারের কালারগুলো অনেক বেশি হয়, পেপারের মধ্যে যদি আমরা ধরি, কোনো কাগজের মধ্যে ধরি, তাহলে কি হয়, আস্তে আস্তে কালারটা কি হয়, পেপারটা কাগজটা শুষে নেয়, আস্তে আস্তে কালারটা ছড়ায় যায়। ঠিক এখানে যখন আমরা এটা অন করে রাখবো, আমার যদি কাগজটা এমন করতে চাই তাহলে এটা অন থাকলে ছড়াবে, আর অন না থাকলে সেটা ছড়াবে না। বল পেন এবং কি জেল পেনের মতো। হ্যাঁ অনেকটাই। তারপরে দেখেন আমরা যখন
কাগজে অনেক চাপ দিয়ে লিখি তখন কিন্তু লেখাটা একটু গাঢ় হয়, বল পেনের ক্ষেত্রেও ঠিক এখানে অপাসিটিটা ওইটাই এখানে বোঝানো হয়েছে। ফটোশপ ইলাস্ট্রেটর সবগুলো এটা রিয়েল লাইফ ফলো করে, 3D এর ক্ষেত্রে আরো বেশি রিয়েল লাইফটা ফলো করা হয়। ঠিক আছে, এটা গেল। আর এদিকে তেমন কিছু দিক থেকে প্রয়োজন নাই। এখন আমরা ব্রাশ টুল কিভাবে তৈরি করব, কিভাবে লোড করব, আরো এই যে এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল কিন্তু অনেক কিছু করা যায়, লোড করা যায়। তাহলে আমরা ব্রাশ টুল লোড বিষয়ে দেখি। ব্রাশ টুলের জন্য আপনাদের আমি দুটো ওয়েবসাইট দিচ্ছি গ্রুপে, এখনই পোস্ট করে দিই, আগে আগে পোস্ট করি তারপর দেখি। ফন্ট কালার, শরীফুল ভাই কাইন্ডলি মাইকটা অফ করেন, খুব নয়েজ আসছে। তাহলে আমাদের ব্যাচ হচ্ছে 470। এখানে আমি দুটা ওয়েবসাইট পোস্ট করে দিলাম। উপরের যে ওয়েবসাইটটা আছে এটা সরাসরি নিচ্ছে না, এখানে ডটের এখানে কমা দেয়া আছে, আপনারা যখন কাজ করবেন কমাটা তুলে তুলে ডট দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলাম। এখানে একটা দুটা ওয়েবসাইট আছে, একটা নাম দিলাম ব্রাশ জি, এটা হচ্ছে ব্রাশ আমাদের এক্সটার্নাল ভাবে নেয়ার জন্য এটা। আরো অনেক ওয়েবসাইট আছে, সবচেয়ে এই ওয়েবসাইটটা আমাকে ভালো লাগছে। এখানে দেখেন অনেকগুলো ব্রাশের অপশন দেয়া আছে যেটা আমরা কাস্টম ভাবে নিতে পারি। আপনাদের আমি দুটো ব্রাশ ডাউনলোড করে এবং ইনস্টল করে দেখাবো। তাহলে প্রথমেই কালার ছড়ানোর জন্য এই ব্রাশ, এখানে তো অনেকগুলা কিনে নিতে বলে, ফ্রি খুব কম। হ্যাঁ ফ্রি অনেক আছে আপু, ঠিক আছে চিন্তা করবেন না, আপনাদের আমি ব্রাশের একটা প্যাক দিয়ে দিব। যেমন এটা আমি নিয়ে নিলাম, ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে যাবে 5 সেকেন্ডের মধ্যে। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য সিগন্যাল দিচ্ছে, তাও আবার দেই। কত মেগাবাইট? 14 মেগাবাইট, সেকেন্ডে 1 মেগাবাইটেরও বেশি ডাউনলোড হচ্ছে। হোক, ওকে, সম্ভবত ডেস্কটপে ডাউনলোড দিছি আমি। ফাইল তো খুঁজে পাচ্ছি কি, হ্যাঁ এই যে এটা। এটা সাধারণত জিপ ফাইলের মধ্যে আসবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনারা এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। আপনার যদি উইন্ডোজ সফটওয়্যার বা অন্য কোনো কম্পোজার সফটওয়্যার না থাকে তাও এটা এক্সট্রাক্ট করতে পারবেন। তাহলে এক্সট্রাক্ট ফাইল করে নিলাম। এখান থেকে এই ফোল্ডার আসলো, এটার ভিতরে প্রবেশ করি, আবার প্রবেশ করি। এখান থেকে দেখেন একটা এভিআর ফরম্যাটের একটা ফাইল আসছে। এভিআর ফরম্যাট, এটা হচ্ছে আমাদের ব্রাশের ফরম্যাট। এটা আমরা লোড করব কিভাবে সেটা দেখি। এখান থেকে আমি ব্রাশে গেলাম, ব্রাশের সেটিং থেকে এই যে সেটিং আইকন থেকে লোড ব্রাশ, লোড ব্রাশ থেকে আমার এই ব্রাশটা দেখাই দিই কোথায় আছে, এই ফোল্ডার আছে, তারপর এখানে এই যে এভিআর সিলেক্ট করে ওকে দিলাম। তাহলে দেখেন এখানে ওই যে কালার ছড়ানো অপশনগুলো ছিল সেটা কি হয়েছে, লোড করানো হয়ে গেছে। এখন যে এখান থেকে আমি এটা সিলেক্ট করি, থাম্বনেলটা বড় করে দিই, তাহলে এখান থেকে আমরা বড় দেখতে পাবো, স্মল থাম্বনেল, লার্জ থাম্বনেল। আচ্ছা, এই যে এখানে দেখেন এগুলো বড় করে দেখতে পাচ্ছি। এখান থেকে এখান থেকে আমি কালার এটা দিই, ঠিক আছে। বিভিন্ন ধরনের এখানে কালার ছড়ানোর আরো ব্রাশ আছে। এটা অন্য আরেকটা দিলাম, এটার কালার কি বলে, পার্পল, যাই হোক এটা কালারটা ছড়া যাচ্ছে বলে এমনটা মনে হচ্ছে। এটা হচ্ছে আরেক ধরনের ব্রাশ। এছাড়াও দেখেন আমার যদি অন্য কোনো এক্সাম্পল হিসেবে ধরে নিলাম ফায়ারের ব্রাশ দরকার, আমি ফায়ার লিখে সার্চ করলাম, অনেক ব্রাশ এখানে ফ্রি পাওয়া যায়। আরেকটা জিনিস আপু যে বললো ব্রাশ আমরা নিজেরাও তৈরি করতে পারবো, ওই তৈরি করাটাও আজকে দেখাই দিব। এখন ফায়ার ব্রাশ, এখান থেকে যেটা ফায়ার ব্রাশে আপনার প্রয়োজন নিয়ে নিতে পারেন। এখান থেকে সিম্পল আমি এটা নিলাম, ডাউনলোড দিয়ে কি যাচ্ছে অ্যাকাউন্ট,
আগে ইন্টারনেট স্পিড অনেক স্লো ছিল। 2012-13 সালের দিকে মোবাইল যখন নেট ইউজ করতাম 1 মেগাবাইট ডাউনলোড করতে সময় লাগতো প্রায় 3 মিনিট। এখন 1 মেগাবাইট 0.70 সময়ে হয়ে যায়, 1 সেকেন্ডেই 2 মেগাবাইট 3 মেগাবাইট করে ডাউনলোড হচ্ছে। তাহলে আরেকটা ব্রাশ হয়ে গেছে, এটা আমরা ওপেন করি। এটা হচ্ছে এটা, দিলাম, এই যে ফাইলটা চলে আসলো। ঠিক ফায়ারটাও লোড করি, লোড করব এখান থেকে সেটিং, লোড ব্রাশ, ওই ফোল্ডার খুঁজে বের করি, ফায়ার ব্রাশ। ওকে, এই যে দেখেন আগুনের ব্রাশগুলো শো করাচ্ছে এখানে। এখন নতুন এক্সটেনশন নিলাম, তারপরে এখান থেকে ফায়ারে গেলাম, এখানে একটা তাহলে ফায়ারের কালার দিই, তাহলে হয়তো আকর্ষণীয় হবে। নিলাম, এটা আগুনের মতো দেখাচ্ছে। এখান থেকে আরো অনেকগুলো ব্রাশ আছে, যেমন মোমবাতির ক্ষেত্রে আমরা যদি উপরে দিয়ে দিই তাহলে মনে হবে যে মোমবাতির ব্রাশ। যা হইল এভাবে তাহলে আমরা ব্রাশ ডাউনলোড এবং লোড করতে পারি। একটা জিনিস তো মিসিং হয়ে গেছে আপনাদের, এই জিনিসটা, এটা দেখাই। এটা থেকে দেখেন ব্রাশের কিন্তু আলাদা একটা ফ্লোটিং প্যানেল আছে। তাহলে এখান থেকে খুঁজে বের করি, ব্রাশ হয়ে গেল ব্রাশ। এই যে শর্টকাট হচ্ছে F5 দেয়া আছে, এখান থেকে ব্রাশের অনেকগুলো অপশন দেয়া আছে। এখান থেকে ব্রাশের অপশনগুলো আপনারা মডিফাই করে নিতে পারেন বা দেখে নিতে পারেন। যেমন এখান থেকে আমি এটা নিলাম, আমি যদি এখানে লিখি এবার, আচ্ছা যাই হোক, এটা লিখলাম এখানে একটা টেক্সট। এখান থেকে একটা আছে অ্যাঙ্গেল, একটা হচ্ছে রাউন্ডনেস। আমরা চাইলে এখান থেকে ধরে ওঠার অ্যাঙ্গেল বা রাউন্ডনেস চেঞ্জ করতে পারি। এই যে বা আপনি লিখে ওখানে দিতে পারেন। আমি যখন দেই, এবার দেখেন একটু এটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে রাউন্ডনেস কতটা বৃত্ত আকারে থাকবে। এই ব্রাশ টুল দিয়ে এগুলা দিয়ে অনেক কিন্তু সুন্দর সুন্দর টাইপোগ্রাফি করা হয়। বাংলা টাইপোগ্রাফির উদাহরণ দেখে আপনাদের, সার্চ দিচ্ছি বাংলা টাইপোগ্রাফি। যেমন এখানে দেয়া আছে কাগজের নৌকা, এই ধরনের বিভিন্ন ধরনের টেক্সটগুলো আমরা দেখে থাকি। এই ধরনের টেক্সটগুলো এখানকার এটা আমরা ব্রাশ টুল দিয়েও করতে পারি, হ্যান্ড রাইটিং এর মাধ্যমেও করতে পারি। তারপরে এই যে ফন্ট, অনেক বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু ওই এটার মাধ্যমে, ব্রাশ টুলের মাধ্যমে করা হয়। যেমন এই যে এখানে করা হয়েছে আহারে জীবন, আমি অনেকটা যেমনটা করলাম। আসলে এগুলো এইভাবে সরাসরি হ্যান্ড টুল দিয়ে এগুলোর জন্য পারফেক্ট হচ্ছে ইলাস্ট্রেটর এই টাইপোগ্রাফির জন্য। তবে এখানে যতটুকু প্রয়োজন আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে আমরা এটা করতে পারি। আমি অ্যাঙ্গেলগুলো ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই করে দিই, 100 0। আর এছাড়াও দেখবেন যে এখানে আরো কিছু আছে, ফটোশপ থেকে দেওয়া হয়েছে একটা অপশন দেখেন, এই যে ক্যালিওগ্রাফি ব্রাশ দিলাম, আগেরগুলো সব ডিলিট করে দিচ্ছি আমি। ওকে, এই ক্যালিওগ্রাফি অর্থাৎ টাইপের জন্য যে ব্রাশগুলো পারফেক্ট হয়, এই ব্রাশগুলো এখানে লেখার জন্য এটা সেই হিসাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা এগুলো আলাদা, যেমন আরো ব্রাশ আছে নেচার, এগুলা দেখতে পারেন। এগুলো ফটোশপ থেকেই দেওয়া আছে, আমরা বাইরে থেকেও ডাউনলোড করতে পারি। তাহলে দেখেন আরেকটা লিঙ্ক দিছিলাম আপনাদের, এই যে আপু যেটা বললো এত ব্রাশ আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা ডাউনলোড করা কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য একটা ব্রাশের ডাউনলোডের কালেকশন দিচ্ছি আপনাদের। এখান থেকে এটা পুরো লিঙ্কটা কপি করবেন, কপি করে ব্রাউজারে দিলাম, এখানে কমাটা তুলে আমি ডট দিয়ে দিচ্ছি, ওকে দিলাম। তারপর এখানে ওয়েবসাইট একটা পাবেন, ঠিক গুগল ড্রাইভে যেমন ডাউনলোড হয় ঠিক তেমনটাই। এখান থেকে আমরা ব্রাশ ডাউনলোড করব। এখানে 2-3 বার অ্যাড আসবে, অ্যাডগুলো যত দ্রুত পারেন কেটে দিবেন। আচ্ছা, এই 2-3 বার করে অ্যাড আসবে, অ্যাড আসার পর এই যে ফাইল ডাউনলোডে ক্লিক করলে এটা একসময় কাজ করবে। এই যে কাজ করতেছে, ওয়েট 30 সেকেন্ড, রোবট চেক আসবে, যা যা আছে এগুলো দিয়ে ডাউনলোড করে নেবেন। ওখানে কি দেওয়া আছে, বিশাল একটা ব্রাশের কালেকশন দেয়া আছে। তাহলে ওই ব্রাশের কালেকশন দিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করি। নতুন লেয়ার নিলাম, ব্রাশ, এখান থেকে রেস্ট দিয়ে দিই। ওকে, থাম্বনেল আমার ছোট লাগবে, ছোট, লোড দেই, লোড ব্রাশ। তার আগে অন্য একটা কাজ করি, নিচ থেকে ব্ল্যাক একটা মাঠ নিয়ে নিই,
নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, নতুন একটা লেয়ার নিলাম, তারপর ব্রাশ থেকে লোড ব্রাশ। আমার যে ব্রাশের যে লিঙ্কটা দিলাম ওই কালেকশন থেকে দেখাচ্ছি। গ্রাফিক্স টুল, ব্রাশেস, হ্যাঁ যে ব্রাশ এখানে আছে, এখান থেকে আমি প্রথমেই লোড করি। সাধারণত আমাদের যেগুলো প্রয়োজন হয় সব ব্রাশগুলোই ওই যে ফাইলটা দিচ্ছে ওখানে পেয়ে যাবেন। এই যে গ্রাস আনলিমিটেড প্যাক লোড দিলাম, এখানে গ্রাস চলে আসছে। তাহলে এখান থেকে গ্রিন গ্রাসের কালারটাই দিলাম। দেওয়ার পরে প্রথমে ছোট ঘাস নেই, ঠিক আছে, ঘাস নিলাম। এবার একটা বড় ঘাস দিয়ে দিই, এটা আরেকটু ছোট দিই, এখানে একটা দিলাম। তারপরে অন্য আরো কিছু দিয়ে দিই। আচ্ছা যাই হোক, এটা এখন নিচে লেয়ারটা নামাই দিলাম, ঘাস তৈরি করে ফেললাম। এবার গাছ নিয়ে আসি, এখান থেকে লোড ব্রাশেস, এখানে গাছ আছে, ট্রি লিখে সার্চ দিই, TREE, ফ্রি কমপ্লিট ট্রি। ওকে, দেখেন গাছের অনেকগুলো ব্রাশ চলে আসছে। এখান থেকে আমি কোন গাছটা নিব, এটা নেই, এটা ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, ওকে করলাম। তাহলে এখানে একটা গাছ তৈরি হয়ে গেল। ঠিক আরেকটা নেই, এবার একটা তাল গাছ নেই, তাল গাছটা একটু বড় হয়, লম্বা করে দিলাম। সাইডে একটা বাচ্চা তাল গাছ দিই, নতুন লেয়ার নেই, দিলাম, এটা পিছন দিকে দিলাম, এটা পেছন দিকে। লোড, অ্যানিমেল, নিলাম। অ্যানিমেল নেওয়ার পরে এখান থেকে ইচ্ছা মতো অ্যানিমেল নিতে পারেন। আমি এটা নিলাম, এটা সাধারণত ঘাস খাচ্ছে এমনটাই, আর গাছের থেকে লম্বা করা যাবে না, দিলাম। নতুন লেয়ারে নেওয়াটা পারফেক্ট হতে হবে, লেয়ার নিয়ে কাজ করবো যেন আমরা মডিফাই করতে পারি। নিলাম, আরেকটা লেয়ার নিয়ে এটার একটা ছোট বানিয়ে দিই, দিলাম, Ctrl+T চেপে রাইট বাটন ক্লিক করে ফ্রি হরিজন্টাল আসলো। আরেকটা জাস্ট লোড করব, তারপর আমরা ব্রাশ কিভাবে ক্রিয়েট করব সেটা দেখাবো। লোড ব্রাশ করার পরে কি নেই, মেঘ বা আকাশ, স্কাই, ক্লাউড, ব্রাশেস ক্লাউড 3 এখান থেকে নিলাম। অনেকগুলো ক্লাউড দেওয়া আছে, নতুন লেয়ার, আচ্ছা যাক, এখানে ম্যাচিং খাচ্ছে না, আপনারা পরবর্তীতে ম্যাচিং করে নেবেন, জাস্ট ব্রাশের কাজটা দেখানোর জন্য। এবার দেখেন দেওয়া আছে পাখি, আমাদের পাখি নেই, পাখি ওখানে আছে কিনা জানি না, আমি পাখি দিয়ে আপনাদের ব্রাশ তৈরি করে দেখাই। পাখি দিয়ে ব্রাশ তৈরি করব কিভাবে, এর জন্য আমাদের ট্রান্সপারেন্ট লাগবে, পিএনজি ইমেজ যেটাকে বলতেছে। আমি তাহলে বার্ড লিখে সার্চ করি, বার্ড লিখে সার্চ করলাম, যেহেতু আমার ট্রান্সপারেন্ট লাগবে এখান থেকে ট্রান্সপারেন্ট দিয়ে দিই। অনেক বার্ড পাখি আছে, এর মধ্যে কোনটা নিব আমরা, যে কোনো একটা নিয়ে নেন। আমরা ফ্লাইং বার্ড গুলো নেই, এরকম ধরনের পিএনজি লিখে সার্চ করলাম। যেমন এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে সেভ এস ডেস্কটপ, ওকে,
এটা হয়ে গেলে এটা আমি ফটোশপে ওপেন করি। এই এই পাখিটাকে আমরা এখন ব্রাশ তৈরি করব কিভাবে? ল্যাসো টুল দিয়ে আপনার যতটুকু অংশ বা যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনার যতটুকু অংশ সিলেকশন করে নিতে পারেন। আমি পুরো পাখিটাকেই করতে যাচ্ছি। এখানে কন্ট্রোল চেপে সিলেক্ট দিলাম, সিলেকশন করলাম, এই দেখতে পাচ্ছেন সিলেকশন হয়েছে। তারপরে চলে যাব এডিট, কোথায় থাকতে পারে এডিট, হ্যাঁ এডিট থেকে দেখেন দেওয়া আছে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট। এখানে ক্লিক করলে বলতেছে ব্রাশের কি নাম দিব। আমি দিলাম বার্ড বে আর ডি, বাট ওইটা ব্রাশ তৈরি হয়ে গেছে। আমি যদি এখন আমার ডিজাইনে যাই, নতুন লেয়ার নিলাম, ব্রাশ নিলাম, এই যে ব্রাশ কিন্তু অলরেডি চলে আসছে। এখান থেকে সবার শেষে আপনি যেটা তৈরি করলেন সেটা পাবেন। এখন যদি দেই তাহলে সেই এটা কি ব্রাশ তৈরি হয়ে গেছে। এটা ছোট করে দিই, যেগুলো রিয়েলিস্টিক মনে হচ্ছে না। ভাই এগুলা কালার করা যাবে না? কালার বলতে আপনাকে এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে। এক্সট্রা ভাবে ফুললি আমার যেমন কালার করা যায় না। এখান থেকে আপনাকে যে কালারটা দিবেন ফরগ্রাউন্ড কালারে, সে অনুযায়ী কালারটা চলে আসবে। তাহলে হচ্ছে এই হতো ব্রাশ ক্রিয়েট। এখন আপনাদের এখান থেকে হোমওয়ার্ক থাকছে এগুলো গ্রেডিয়েন্ট করা যাবে না ভাই? ব্রাশের ক্ষেত্রে হুম। সম্ভবত যায় না, আমার জানা মতে যায় না, যাইতেও পারে, আমার জানা মতে যায় না। আমি তারপর দেখব যে ব্রাশ থেকে গ্রেডিয়েন্ট করা যায় কিনা, তবে এতটুকু পর্যন্ত যায় না আমার জানা মতে। ভাইয়া ম্যাজিক টুল দিয়ে কি কালার গুলো চেঞ্জ করা যাবে? হ্যাঁ এরকম ম্যাজিক টুল ধরনের দিয়ে তো কালার যাবে না কেন? ম্যাজিক টুল তো কালার ধরবেই। এই যে ম্যাজিক টুল লাল কালার ধরতেছে, গ্রিন দিচ্ছি তখন গ্রিন ধরবে। ম্যাজিক টুলের কাজে ওইটা। আপনি যদি এখানে এখন ওইভাবে নেন, এখানে যে কালারটা আছে এখান থেকে সিলেকশন হয়েছে, এখান থেকে আমি যদি এখন যে কালার দিতে চাই, যদি ব্লু দেই, অল্টার চেপে ব্যাক দিলাম, তাহলে ওই যে জায়গায় সিলেকশন করছে ওই জায়গায় ব্লু কালার চলে আসছে। এইটাই। তারপরে ব্রাশ সম্পর্কে আরো প্রশ্ন বলেন। আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে ভিডিওটা আপাতত দিলাম। ওই ইমেজটা আমি প্লেস করে আনি, যেহেতু আমরা কপি করব, এখান থেকে দেখে দেখেই কপি করি। সবগুলো দেখাচ্ছি না, যেটা যেটা কঠিন বিশেষ করে সেটা দেখাচ্ছি। তাহলে এখান থেকে এটা নিলাম। অনেকভাবেই করা যায়। আমরা যেহেতু কর্নার বেস হচ্ছে উপরের ছাদ, সেহেতু কর্নার বেসেই করি এটা। কর্নার বেস কাজ করে আমাদের পলিগনাল টুল সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিলাম। আমি দ্রুত করতেছি যে খুব সুন্দর করব এমনটা না, ভালো কাজ করতে গেলে সময় দিতে হয়। নিলাম, এখানে এটা ডাবল ক্লিক দিলাম, সিলেকশন। ভাইয়া এভাবে না করে আমরা কি আলাদাভাবে করতে পারি? আপনার যে অন্য যেভাবে থেকে ইচ্ছা আপনি করতে পারেন। কথা হচ্ছে তো ফটোশপ একটা কাজ আমরা অনেক ভাবে করতে পারি, আপনার যেভাবে সুবিধা মনে হয় করতে পারেন। আপনি অন্য কিভাবে শেপ গুলো তৈরি করবো, এই যে আসলে এই যে শেপের বিষয়টা কি আমি আমি আপনাদের এখনো দেখাইনি, এই জন্য আমি শেপ দিয়ে দেখাচ্ছি না। এই যে শেপ দিয়েও কিন্তু আমরা তৈরি করতে পারি, শেপ কেটে কেটেও তৈরি করতে পারি। এখানে নিলাম কন্ট্রোল টি দিলাম, এখন থেকে আমি এই পাশে এই কোণ বরাবর শেপটা কাটতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি প্যান টুল নিলাম, প্যান টুল থেকে এখানে আমি কি দিব, কেটে ফেলবো। তাহলে সাব একটু শুধু শেপ দিয়েও শেপ কাটা যায়, প্যান টুল দিয়ে কাটা মনে বেস্ট হবে। মাইনাস আসছে কি দেখি, পাত, এখানে শেপ মোড করে দিই। এবার এখান থেকে এটা সাবট্রাক্ট করে দিই, কাটবে না, মাইনাস হয়নি। শেপ দিয়েও কাটা যায়। আসলে এই বিষয়গুলো আপনাদের এখানে এখনো আমি আনিনি, এই জন্য যদি ও এখানে এই জন্য গতকালকে ট্রাই করলাম অনেকবার। আচ্ছা এখানে এই যে এখানে দিলাম, এখানে কেটে দিলাম, এই যে এটা তো শেপ কেটে গেল। তাহলে শেপ কেটে কেটে করাটা বেস্ট, যেহেতু আমি এটা দেখাইনি এই জন্য আমি আসতেছি না। আমি যতটুকু কাজ দেখাইছি সেটা দিয়েই দেখাই। শেপ নিয়েও আমরা ক্লাস করব। সিলেকশনটা কি চলে গেছে? আচ্ছা নিলাম।
অন্য টুল, অনেক টুল ব্যবহার করা যায় একটা কাজ করার জন্য, এটাই যে ব্যবহার করতে হবে আসলে। ডাবল ক্লিক নো পিক্সেল আসতেছে, এটা আসার কথা না। এক ক্লিক দিব, এবার দেখি। ভাইয়া এটা যেখান থেকে স্টার্ট করবেন হ্যাঁ ওখানে গিয়ে স্টপ করতে হবে। হ্যাঁ, আসলে ডাবল ক্লিক করলেও হয়। ড্রপ করে দিলাম, ওকে। তাহলে নতুন লেয়ারে আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করি। আমরা কালার জানি যে এখান থেকে পিক করতে পারি, আই চাপলেও কালার পিক করা যায়। তাহলে এখান থেকে আমরা কালার এখানে দিয়ে দিই, অল্টার চেপে ডিলিট। তাহলে ওই কালারটা এখানে চলে আসছে। এটা আমরা ট্রান্সফর্ম টুল জানি, এখন ডিসপ্লে দিলাম, কন্ট্রোল টি চেপে বড় করলাম, ওকে দিলাম। এটা ফেটে যাচ্ছে যদি, এখানে আমাদের এই যে সাদ বিষয়টা হয়ে গেল, ঠিক একইভাবে নিচের দিকে আমরা হয়ে গেল, ছোট করে নিই, নিয়ে নিলাম। একইভাবে বাড়ির বিষয়টা আমরা একইভাবে করতে পারি, পলিগন টুল দিয়েই করি। একটু ভিতর থেকে নিই, এটা দিলাম। আরেকটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করি এখান থেকে, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা নিয়ে অ্যাপ্লাই করলাম, ডিলিট। এটা এখানে এনে এখন জায়গা মতো বসিয়ে দিই। এটা লেয়ারটা এটা নিচে দিই, সাত উপরে দিয়ে দিই। দেখেন মূলত হয়তো আপনার এই কোণগুলো নিয়ে সমস্যা হয়েছিল, এই কোণের ব্যাপারটা গেল। এবার আমি এই যে পিছন দিকে ঘরের যে লাইনগুলো আছে সেটা দেখাই। করতে যে খুব সময় লাগবে এমনটা না। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নেওয়ার পরে চিকন করে নতুন একটা লেয়ার লাগবে, কালার পিক করি, ওকে দিলাম। এটার মধ্যে কালার অ্যাপ্লাই করে দিয়ে দিই, ওকে। তারপর এটা কাছে, এখানে কাছে গিয়ে পুরোটা এখানে নিয়ে নিলাম। এখন টানা এটা কপি করা শুরু করে দিই। সবগুলো এখন ফাঁকাগুলো ডিসটেন্সগুলো ঠিকঠাক করে দিই। তাহলে এটা কত দূর পর্যন্ত আছে, এখান পর্যন্ত পুরোটা নিলাম। এখান থেকে আমি ফাঁকাগুলো ডিসটেন্সটা ঠিকঠাক করে দিলাম। এখন গ্রুপ করি, গ্রুপ করে কন্ট্রোল টি চেপে, যেহেতু এখানে আমার রেশিওর বিষয়টা আসতেছে না, যতটা প্রয়োজন ততটা ভিতরের দিকে দিয়ে দিই। আর তার সঙ্গে আমরা অ্যালাইনও করে নিতে পারি, তাহলে বিষয়টা ভালো আসবে। এ পাশ থেকে লেফট অ্যালাইন করে নিলাম। এবার কন্ট্রোল টি চেপে যেভাবে প্রয়োজন সেভাবে দিয়ে দিলাম। আচ্ছা, একটা দিলে হইলো, জুম করে কাজটা করবেন তাহলে ভালো হবে। আচ্ছা, ভিতরের দিকেই থাক, আমি দ্রুত করতেছি, ওকে দিলাম। এটা যদি আমরা এখন নিচের এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করি তাহলে একটা কাজ করা যায়। এটা যে দিলাম, উপরের দিকে দেই, এটার সঙ্গে এটা ক্লিপিং মাস্ক করে দেই। ক্লিপিং মাস্ক করলে কি কাজ হবে? আচ্ছা, এটা যদি ক্লিপিং মাস্ক নাই তাহলে আমি এটা রাস্টারাইজ করে ফেলি। কন্ট্রোল শিফট জি দিলাম, আর সবগুলো কন্ট্রোল চিপে ই দিলাম, দেওয়ার পরে নিচেরটার সঙ্গে ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন একবারে পুরোটা ক্লিয়ার, এত যে সময় লাগবে এমনটা কিন্তু না। ঠিক আছে, তারপরে ভাই বলেন আপনার কোনটা কঠিন মনে হচ্ছে, আমি ওইটা দেখাচ্ছি। তারিকুল ভাই, এই যে ইমেজটা দেখেন, এখানে আপনার কোন জিনিসটা কঠিন মনে হচ্ছে এখন? এখন চেষ্টা করলে পারা যাবে ভাই, মানে এটাই, এই যে বেড়ার বিষয়টা, এটা তো ত্রিভুজে আসছে, আর এখানে এই যে হ্যাঁ বৃত্তগুলো শেপটা নিয়ে ঝামেলাছিলাম আর কি, হ্যাঁ শেপটা কিভাবে বৃত্তগুলো নিচে, আর এখানে আমাদের লেয়ার ম্যানেজমেন্টটা দেখতে হবে। আর কাজগুলো করবেন সময় নিয়ে। এই যে এটা আমার কোনটা ঢেকে গেছে জানি। চেষ্টা অনেকক্ষণ করছিলাম কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক ওই আছে, আপনি ভাই আপনাকে দেখে আমার হিংসে হচ্ছে। যাই হোক, তাহলে আপনি এইভাবে এটা করে ফেলবেন। এখন যত সময় দিবেন তত ডিজাইন ভালো হবে। আমি দ্রুত করতেছি, আমি এখান থেকে জুম করে কন্ট্রোল টি চেপে এইভাবে সিম্পল ভাবে পিক্সেল বাই পিক্সেল মিলাই, এই যে পিক্সেল বাই পিক্সেল মিলাইলাম, এ পাশে গিয়ে এখন পিক্সেল বাই পিক্সেল মিলাচ্ছি, তাহলে ডিজাইনটা কিন্তু আপনার ভালো হবে। ঠিক আছে, তারপরে কালার চয়েজিং এর দিক থেকে পুরো জিনিসটা দেখেন, আমরা যেমন মনে করতেছিলাম যদি অ্যালাইনমেন্ট বা ডিস্ট্রিবিউট বিষয়টা না জানতাম তাহলে একটা একটা করে কোনোটাতে ফাঁকা বেশি কোনোটাতে ফাঁকা কম, ক্লিপিং মাস্ক বিষয়টা যদি না জানতাম তাহলে কি করতাম, এই যে এটা ধরলাম, এটা ধরার পরে কন্ট্রোল টি দিয়ে একটা ছোট করতেছি, আরেকটা ছোট করতেছি,
এমনটা, আবার যে খুব যে সময় লাগে এমনও না। টুলের ব্যাপারগুলো জানলে আমরা সেটা দ্রুত করতে পারি। আর ক্লাস ভিডিওটা আমি স্টপ করতেছি। ভাই এটা কি রেকর্ড করা আছে হ্যাঁ রেকর্ড এই করা কাজটা? আছে। হ্যাঁ রেকর্ড করা আছে। ঠিক আছে। ওকে, এটা সেভ দিলাম আমি, তাহলে ভিডিও স্টপ করলাম।